তামিম ভাই, আপনি কি বিসিবির নেক্সট প্রেসিডেন্ট হতে চাচ্ছেন? ইফ দ্য অপরচুনিটি কামস, অবশ্যই। আপনার কি মনে হয় যে আপনার বিসিবি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে? আপনি কবে ফার্স্ট সাইন বা হিন্ট দেখছেন যে তামিম আর সাকিবের মধ্যে গ্যাঞ্জাম আছে? এটা যারা করিয়েছে তারা খুব মজা পাইছে, স্পেশালি যারা বিসিবিতে তখন কয়েকজন ছিলেন। তামিম ভাই, আপনার ছবি আছে with খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ and every politician. ট্রাম্প ট্রাম্প। তোর সাথে কি ছবি নেই রে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, বা তোর ছাড়া আরো অনেক মানুষের সাথে ছবি নেই, অনেক প্লেয়ারের সাথে ছবি নেই, তাহলে আমারটাই কেন দেখ? তামিম ভাই, আপনি হচ্ছে এখনকার বিসিবি বোর্ডকে বারবার বলতেছেন ইল্লিগাল, অবৈধ। অবৈধ। কেন? শেরাটনের 14 তলায় ফুটেজটা বের করো, আগের দিন রাতের ইলেকশনের সব খুঁজে পেয়ে যাবেন কি হয়েছে কি হয়নি। যে 2019-এর ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ফ্যান একটা ফিলিং ছিল যে দিস ইজ ইট, এবারই হবে, এবার ট্রফিটা অলমোস্ট দেয়ার। 2019-এ যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়েছে, বিপিএল এর এক্সিকিউশন আর ভিশনের মধ্যে পার্থক্যটা একটু বলা যাবে, হোয়াট ওয়েন্ট রং? এই জিনিসটা কোনো প্রফেশনালিজম নাই। 12টা সিজন আমি 9টা টিমে খেলেছি, তো স্বাভাবিক। তো আর টিমের নাম কয়বার চেঞ্জ হয়েছে? কোনো আমাদের একটা কোনো ফ্যান বেস নেই। এটা কমপ্লিটলি একটা লস প্রজেক্ট ফর ফ্র্যাঞ্চাইজি। যারা আবার ফিক্সিং টিক্সিং করে তাদের জন্য আসলে, বাট ওয়ার দ্য ফোর্থ রিচেস্ট ক্রিকেট বোর্ড, আমাদের জন্য 5-6টা ইন ফিক্সড ডিপোজিট, নট ইন এক্সিকিউশনস। ক্রাইস্ট চার্চে যে শুটিংটা হয়েছিল, কখনো ক্রিকেট প্লেয়ারদের থেকে ডিরেক্টলি শুনতে পাই না হোয়াট রিলি হ্যাপেন দ্যাট ডে। আমাদের সাইডে দেখতেছি লাশ পড়া সব, ঠিক আছে? আপনার নিজের চোখে ইউ গাইস স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা দেখতেছি এগুলো। তখন আপনাদের বয়স মাত্র 17। না, আমরা ভাই 19, এই 20 লোকগুলারে টিভিতে দেখতেছি, Exactly. তেন্ডুলকার, সৌরভ গৌরব গাঙ্গুলি, গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়। and ওদের সাথে ম্যাচ খেলবো। আজকের সুপার স্পেশাল এপিসোডে উই হ্যাভ দ্য টু হাইস্ট রান স্কোরার্স ইন বাংলাদেশি ক্রিকেট হিস্ট্রি, মুশফিকুর রহিম এন্ড তামিম ইকবাল। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দ্য পডকাস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা যদি 20 বছর আগে চলে যাই, এসব সাকিব ভার্সেস তামিম, এসব বিসিবি পলিটিক্সের অনেক অনেক আগে, ইট ওয়াজ টু ইয়াং বয়েজ যারা জাস্ট দেশের জন্য ক্রিকেট খেলতে চাইছিল। ওই সময়টা আপনি যখন প্রথমবার মিট হয়, ফার্স্ট ইমপ্রেশনটা আসলে কি ছিল? ওর শিওর না, ও আমি শিওর যে ওর মনে নাই, বাট আমার মুশফিকের সাথে প্রথম দেখা হলো আমরা বিকেএসপিতে আন্ডার-15 একটা ক্যাম্প করতেছিলাম। তো তখন আমাদের 2টা বিল্ডিং ছিল। সো সামনে যেটা বিল্ডিং ছিল ওটা 2 তলা, ওটাতে এসি রুমস অ্যান্ড এভরিথিং ছিল। আর পিছনে যে হ্যাঁ টেনিস হস্টেল, পিছনে যে বিল্ডিং ছিল ওটা 5 তলা, ওটাতে এসি রুম ছিল না, আর লাইক কমন বাথরুমস অ্যান্ড এভরিথিং। সো দিস ইজ ওয়ার আই স হিম ফর দ্য ফার্স্ট টাইম। তো আমার মনে আছে এখন, ওর একটা ব্যাট ছিল লারা 400। ডু ইউ রিমেম্বার দ্যাট লারা 400 ব্যাট, যেখানে 3টা স্কুপ ছিল, ওই স্কুপের মধ্যে 400 লেখা থাকতো। আপনার মেমরি তো মারাত্মক শার্প। আমার এদিক থেকে খুব ভালো। হি ওয়াজ আ ভেরি বিগ ফ্যান অফ ব্রায়ান লারা, আমার এখনো মনে আছে। সো ওর একটা লারা 400 ব্যাট ছিল, আর তখন আমি ওকে মুশফিক ভাই ডাকতাম। তো কি 1-2 বছর বড় ছিল তখন? আপনার বয়স কি 13, 14? আই থিঙ্ক আমি যখন 15 খেলি, ওর বয়সের জন্য না, বাট বিকজ হি ওয়াজ ডুইং সো ওয়েল, হি ওয়াজ প্লেইং 17, 19, ও আমার আগে খেলছে এসব। সো দ্যাটস ওয়াই। সো আমি ওকে ভাই করে ডাকতাম, অ্যান্ড দেন স্লোলি উই বিকামস ভেরি 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 ক্লোজ ফ্রেন্ডস। বাট একদম সত্যি কথা, আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কি ছিল বিসাইডস দ্য ব্যাটের কালার অ্যান্ড দ্য ব্যাট? কি মনে হয়েছে? এখন মানুষকে দেখলে, মানুষের মানে বয়সের হয়ে গেলে তখন চিন্তা করি কেমন ভালো। ওই সময় তো আমরা লাইক টিনেজার্স, রাইট? টিনেজার্সরা কি চিন্তা করে ছেলে কেমন, ছেলে ভালো হবে না খারাপ নাকি? আমরা নর্মাল যে কোনো মানুষের সাথে বাচ্চারা যেভাবে মিশে আমরা ওইভাবে। What about first impression as a player? ভেরি গুড। আই থিঙ্ক ওর একটা জিনিস ছিল, আমি অবশ্যই এটা বলবো, যে লাইক উই ওয়ার আ বিগ গ্রুপ মানে হলো ইউ টকিং অ্যাবাউট 40-50 ক্রিকেটার্স কামিং ফর আ ক্যাম্প, অ্যান্ড দেন ইউ গেট সিলেক্টেড, তারপরে দ্য সিলেকশন প্রসেস অ্যান্ড এভরিথিং। বাট ওই 40-50 জনও কিছু স্পেশাল থাকে, যে সবাই মনে করে যে এই টিমের ক্যাপ্টেন হবে। সো মুশফিক হ্যাড দ্যাট। সো মুশফিকের বিষয়ে জিনিসটা সবসময় ছিল যে ওই ক্যাপ্টেন হবে এই টিমের। আমরা টেনশন করতেছিলাম যে কেমনে আসবো 15 জনে। ওখানে অলরেডি মানুষজন আলোচনা করতেছিল যে মুশফিকই আন্ডার-15 ক্যাপ্টেন হবে। মনে আছে তোর? তো এসব নিয়ে মুশফিক ভাই, আপনার তামিম ভাই নিয়ে প্রথম ইমপ্রেশনটা আসলে কি ছিল এবং কবে ছিল? সব কি? প্রথম যদি বলি, আমার যতটুকু মনে আছে যে আমরা ম্যাক্সিমাম, যেহেতু আমি বিকেএসপি স্টুডেন্ট ছিলাম, তো নর্মালি আমরা যখন বিকেএসপি স্টুডেন্ট থাকাকালীন আমাদের ডিফারেন্ট
জায়গায় থাকতে হতো, বাট আমরা যখন একটা ন্যাশনাল ক্যাম্পে আসতাম যেটা আন্ডার 13 বা 15 বা 17, তো আমাদের যেটা তামিম বললো যে আমাদের ডিফারেন্ট ওই ট্রেনিং হোস্টেল বলে ওটাতে আসতে হতো। তো আমি যখন 15 কি 17-এ যখন ক্যাম্প করছিলাম, তো অল অফ এ সাডেন 15-এ মনে হয় তখন শুনতে পারলাম যে ও কিন্তু অল অফ এ সাডেন মানে ও খুব বেশি লম্বা বা এরকম একদম স্বাস্থ্য এরকম ছিল না, মানে তখন অনেক ছোট ছিল। তখন হঠাৎ করে, কারণ স্বাভাবিক ম্যাক্সিমাম খেলা তখন বিকেএসপি কেন্দ্রিকই হতো এবং দেখা যেত যে ম্যাক্সিমাম যারা ক্যাম্পিংয়ে আসতো তারা বিকেএসপিতেই আসতো। তো আমরা ওরকম শুনছিলাম যে 13-এ এরকম একটা ছেলে আছে যে তার চাইতে ব্যাটই বড়, বাট বিশাল বিশাল 6 মারে, অনেক মারে। তো তখন দেয়ার ইজ এ মানে রিউমার গোয়িং অন। তো তখন তারপরে বাট যখন ও 15 যেটা বললো যে 15 যখন আমাদের ক্যাম্পিংয়ে আসে তখন দেখতে পারলাম যে আসলেই যেটা রিউমার ছিল ইটস রিয়েলি রিয়েল। তো তখন থেকেই পরিচয় এবং তখন থেকেই জানা, এবং আমার এখনো মনে আছে যে ও যেটা বললাম যে এত ছোট ছিল বাট অলমোস্ট আমাদের সময় নেই, বাট তারপরে যে ও কেমন করে বড় হয়ে গেল সেটা জানা। এটা আমরা কোন Really- বছরের এই কথা বলতেছি? এটা আসলে আমি হাইটে খুব ছোট ছিলাম, তো আমাকে মানে বাসায় এটা নিয়ে একটু খেপানো হইতো। তো আমিও বলছি আমি সাডেনলি লাইক উইদিন 6 মান্থস হ্যাঁ, আমার খুব একদম, হ্যাঁ। ড্রাস্টিকলি চেঞ্জ হয়েছে সব কিছু, মানে হাইট থেকে নিয়ে বা শরীরের গঠন থেকে নিয়ে সব কিছু চেঞ্জ হয়েছে। উই টকিং অ্যাবাউট হোয়াট 2002-3 এরকমই হবে না? হ্যাঁ, 2002-3 দিকে ওই সময়। সো ওই সময় থেকে সেটার বেশি দিন পর না আপনার 2007-এ দুইজন মিলে একসাথে প্রথমবার মতো ওয়ার্ল্ড কাপে খেলতে যান। হোয়াট ওয়াজ দ্যাট এক্সপিরিয়েন্স লাইক? তার আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার এক্সপিরিয়েন্সের আগে একটা জিনিস বলি যে আমরা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আরও 1-2 বছর আগে আমাদের এইচপি একটা ইউনিট ছিল, যেটা হাই actually, পারফরম্যান্স। ওটারই আমাদের একটা ট্যুর ছিল শ্রীলঙ্কা, যেটা মুশফিক ক্যাপ্টেন ছিল। এটা কি প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর একসাথে? হ্যাঁ হ্যাঁ, বাট সো ওখানে যখন ছিল সো ওখানে আমরা তো ওই সময় ন্যাশনাল টিমে ইউ গেট ইউর ওন পার্সোনাল রুমস, বাট এইসব ট্যুরে ইউ গেট শেয়ার্ড রুমস। তো মুশফিক ছিল আমার রুমমেট ছিল। হ্যাঁ। তো মুশফিক ছিল আমার পার্টনার ওই 1 মাস। ওই 1 মাস আমার মনে হয় যে আমি যে ভয়ে ছিলাম, আমি আমার বউ বলেন, ভাই বলেন, মা বলেন, বাপ বলেন, কাউরে এত ভয় পাই নাই যে ওই 1 মাসে আমি ভয় ছিলাম। বিকজ ও এত ডিসিপ্লিন, মানে ওর সাথে আপনারা যদি ওকে না দেখেন ইন রিয়েল লাইফে, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে একটা ছেলে এত গুছানো কেমনে হয়। ইচ অ্যান্ড এভরিথিং, আপনার একটা কাপড় রাখার থেকে নিয়ে, একটা পারফিউম রাখার থেকে নিয়ে, ব্যাট রাখার থেকে নিয়ে, জুতা রাখার থেকে নিয়ে, ইচ অ্যান্ড এভরিথিং। ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স টু ওয়াচ। আই এম নট জোকিং। এটা নিয়ে আমি ওকে অনেক খেপাই। আজকে একদম এক্স্যাক্ট টাইম মতো আসছে। ঠিক আছে, সো এটা নিয়ে অনেক খেপাই, বাট ইট ইস অ্যান এক্সপিরিয়েন্স টু সি হাউ হি অপারেটস। সো ওই 1 মাস একসাথে থাকাতে ওই জায়গায় আমাদের বন্ডিংটা ওয়াজ ভেরি ভেরি স্ট্রং। সেটা একদম ছোটবেলার থেকে 2004-5 এর হ্যাঁ কথা হ্যাঁ বলছেন। হ্যাঁ, আই থিঙ্ক 5-এর দিকে ছিল, ইফ আই এম নট রং। 5 হ্যাঁ, ওটা 4-এ তো 4-5 তো খেলতেই গেলাম আমরা, Wow. ওটা 4-এর দিকে। হ্যাঁ 4-এর দিকে ছিল। সো ফ্রম শ্রীলঙ্কা। দেয়ার উই বাট আমি এখনো জানি না যে ও ভয় পায় তো কিসের জন্য। না সিরিয়াসলি, একটা ক্যাপ্টেন ছিল, হ্যাঁ, তারপরে তাদের না। ক্যাপ্টেন ছিল, বড় তারপরে ভাই টাইপের একটা ফিগার ছিল তখনও। বড় ভাই না, স্বাভাবিক, ফিলিংটা যেটা আসতো। ও বললো যে আমরা আসলে এইজ ছোট ছিল, বাট প্রবাবলি আওয়ার কোচেস হয়তো থট দ্যাট দে কুড কম্পিট ইন দ্য হাইয়েস্ট লেভেল অ্যাজ ওয়েল। সো দেন আই হ্যাভ প্রমোটেড মি ইন দ্যাট গ্রুপ। সো মানে আমার 16 বছর বয়সে আমি আন্ডার 19-ও খেলেছি, আবার ন্যাশনাল টিমেও খেলেছি 17 বছর বয়সে। তো বাট তামিমও সেম, ও যেরকম ওর যা এসেছিল ওখান থেকে ও প্রমোটেড হয়ে আমাদের 19-এর, বিকজ হি ওয়াজ সো ক্যালিভার এবং মানে আউটস্ট্যান্ডিং ব্যাটসম্যান ওই সময়কার। যেটা আমি বললাম যে ওই কত কম বয়সে, যেরকম এখন যদি ইন্ডিয়ার একটা প্লেয়ার দেখেন সূর্যবংশী, সবাই কথা বলে যে 14 বছর বয়সে এত বড় বড় ছয় কীভাবে মারে। আমি মনে করি এক্স্যাক্টলি তামিম ওয়াজ লাইক দ্যাট। তো সেই জন্য আর ওই ও যেটা বললো যে ওই এক্সপিরিয়েন্স, আমারও ছোট এক্সপিরিয়েন্স ছিল ওর সাথে। যখন আমি রুমমেট দেখি, জাস্ট টেলিফোনটা নিত, 1 কোক অ্যান্ড আ বাকেট অফ আইস, জাস্ট ইট। মানে সারাটা দিন 1 কোক অ্যান্ড আ বাকেট অফ আইস। Bucket of মানে ice. আমি ঘুমাতে গেলে মনে করেন, মানে আমি ঘুমাচ্ছি তার মধ্যে মনে হয় আওয়াজ আসতেছে, 1 কোক অ্যান্ড বাকেট অফ আইস। আচ্ছা, সেটা মানে লাঞ্চ হোক, ডিনার হোক, স্ন্যাক্স, Right. এভরিথিং। কোক আমি মানে এত মানে খেয়েছি একটা সময়, literally, হ্যাঁ। একটা সময় মানে আনবিলিভেবল। মানে আমি আপনাকে বলি যে ধরেন ওই যে ড্রিঙ্কস ব্রেক হয় না প্লেয়ারদের, সো আমাদেরকে বিসিবির থেকে বোটলস দেওয়া হয়েছে, যে এখন দেখেন না স্পোর্টস বোটল যেগুলো থাকে, তো সবার পানি আসতো। সো আই মেক শিওর আমারটাই কোক থাকুক, ঠিক আছে, আমারটাই কোক আসতো। সো আমি এত 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 ফিজি ড্রিঙ্ক খাইতাম, বাট এগেইন
3 seasons of Scandals have been possible all thanks to the support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ. The food is fantastic. I think the ambience is great and prices are affordable too. আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. আস্তে আস্তে But ওই একবার- সময় you saw ভাই as a বড় ভাই, right? for certain time, very small আচ্ছা, time. not বড় ভাই something- কখন আপনাকে না, না, বিকেএসপি তে র‍্যাক দেন না? না, 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 Never. না, 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 তাই মুশফিক ভাই, I'm not মুশফিক that ভাই, person. মুশফিক not that ভাই, I person. think আমাদের ফার্স্ট যখন দেখা হয়েছে তখন ওই মুশফিক ভাইটা ছিল, and then slowly we became very good close friends. র‍্যাগিং কি হয়তো আসলে অনেক তখন বিকেএসপি তে? আমরা যখন ক্রিকেট খেলতাম তখন না ও এটা আনসার দিতে পারবে, ক্রিকেটের সময় ছিল। না আমরা যখন মানে যেটা আমি বললাম যে আমরা যখন বিকেএসপি থাকাকালীন স্টুডেন্টস ছিলাম সেটা ডিফারেন্ট ওই হোস্টেলে ওইটার ওটা কথাই তো হতে বলতেছি। হ্যাঁ ওটা যেরকম ভার্সিটিতে হয় যেরকম স্পেশালি বাট আপনি কখনো নিজে না না হয়তো I'm হয়তো not ভাই, that হয়তো person. হয়তো বলতেছেন না, না আই এম নট দ্যাট আচ্ছা, তার মানে 2007 চলে যায় আপনার প্রথমবার আপনারা ফার্স্ট টাইমের মতো একসাথে ওয়ার্ল্ড কাপ খেলতে যান। ওখানে আসলে অ্যাটমসফিয়ারটা কেমন ছিল বা এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? 2007 তো মুশফিক তো অলরেডি হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স ইন 2005। 5 ও তো আমাদের, আমি, সাকিব, মুশফিক এই তিনজনের মধ্যে সবচেয়ে আগে ন্যাশনাল টিমে খেলাম আহমদুল্লাহ। তো আমাদের জন্য তো ওয়াজ লাইক ড্রিম, আর মানে এটা তো স্বপ্নের মতোই ছিল আমাদের জন্য। স্পেশালি যে হোটেলে আমরা ছিলাম ওই হোটেলে India, শ্রীলঙ্কার, ইন্ডিয়া ছিল না, ইন্ডিয়া ছিল, শ্রীলঙ্কা ছিল, আই রিমেম্বার। সো ইন্ডিয়া শ্রীলঙ্কাও সেম হোটেলে ছিল, ফুল, হ্যাঁ। আর ইন্ডিয়ার ধরেন এখনো আপনি যখন ইন্ডিয়া যে জায়গায় খেলে ওই হোটেল ফুল প্যাক থাকে উইথ দেয়ার ফ্যানস এন্ড এভরিথিং, সব কিছু। ওদের ধরেন ব্রেকফাস্টের জায়গাও আলাদা থাকে অনেক অনেক হোটেলে। তখন আপনাদের বয়স মাত্র 17 আমরা ভাই 19, এই 20 লোকগুলারে টিভিতে দেখতেছি, তেন্ডুলকার, সৌরভ গৌরাঙ্গ গাঙ্গুলি, গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, সব। বীরেন্দ্র সেহবাগ, মানে আমরা তেন্ডুলকার, অ্যাকচুয়ালি এদেরকে ইউবরাজ। স্বপ্নতে মানে এদেরকে টিভিতে দেখতাম, এদের ধরেন খেলা দেখার জন্য আমরা বসে থাকতাম যারা আছি, এন্ড ওদের সাথে ম্যাচ খেলবো। মানে আমি, মুশফিক তো কিপিং করতেছিল, ওর তো কনসেন্ট্রেশন অনেক রাখতে হইতো, আমি তো ফিল্ডিং করতেছিলাম। ফিল্ডিং একটু সময় পাওয়া যায়, আমি তো এদের ব্যাট কেমন, জুতা কেমন, তারপর এরা কি করতেছে না করতেছে এ নিয়ে ব্যস্ত ছিলাম। খেলায় কি হচ্ছে এটা নিয়ে আমি চিন্তিত ছিলাম না। তখন তো বাংলাদেশ একদম নতুন করে স্পটলাইটে আসতেছে, তখন কি প্রেসারটা প্লেয়ার হিসেবে আর অনেক কম ছিল? What was the atmosphere like? বিকজ দ্যাট ওয়াজ আ লাইফ উইদাউট সোশ্যাল মিডিয়া। ও তো প্রেসার ছিল অনেক? না, না ছিল না, ছিল না। ছিল না, right, The yeah. life without social media ছিল। There was no social media then. It was few newspapers যারা লেখালেখি করতেন, ওনাদের কাজ ওনারা করতেন, বাট এক্সপেকটেশনসটা খুব কম ছিল। আর স্পেশালি আমরা তো নতুন, আমি 17-18 year old, he is similar, হ্যাঁ, সাকিব সিমিলার। আমাদেরকে নিয়ে তো কেউ আশাবাদীও ছিল না তখন। আশাবাদী ছিল ধরেন আশরাফুল ভাই, শারিয়ান নাফিস, হাবিবুল বাশার, সুমন হাবিবুল ভাই, বাশার, মোহাম্মদ রফিক, হ্যাঁ, মাশরাফি মুর্তজা, এদেরকে নিয়ে মানুষ এক্সপেক্ট করতো, আমাদেরকে নিয়ে কে আমরা। সো বাট ফর্চুনেটলি we were the three who scored 350s in that game In that game, against India. So and we won the match. হ্যাঁ, এটা we won the সবচেয়ে বড় match, হ্যাঁ। So তখন থেকে কি মনে হয় যে ইউ গাইজ আর হিয়ার টু স্টে? ওই কমিটমেন্টটা বা নিজের প্রতি ভাই, কি ওই আমরা- কনফিডেন্সটা ছিল? আমার কাছে মনে হয় না যে when you have such a big journey, কেউ কিন্তু এটা চিন্তা করে না যে I'm here to stay. Or I will সবাই- play for 10, 15 10, years, 15 20 years. It's a a difficult process চিন্তা করা, that you yeah, follow. exactly. I'm always a very big believer is that what dream you have. If your dream is only to represent Bangladesh cricket and Bangladesh team, তাহলে কিন্তু আপনি you'll always struggle to find a space in the team. যদি আপনার ড্রিম এতটুক থাকে, আমি সবসময় বিশ্বাস করি কি ভাইয়া, আপনার ড্রিম এতটুক থাকলে you'll always achieve this. So আপনার ড্রিম যদি থাকে to become the best player in the world, you might not be one, but আপনি will go close to it. সো আমার কাছে মনে হয় স্পেশালি আমি আরও অনেকেই, ওদের ওই জিনিসটা ছিল যে ওয়ার্ল্ডে অন্য ওপেনার কি করতেছে, বা ও চিন্তা করতে যে ওয়ার্ল্ডে উইকেট কিপার ব্যাটসম্যানের কয়টা 100 বাট কয়টা 100, বা সাকিব হয়তো বা চিন্তা করতে যে দ্য বেস্ট অলরাউন্ডার্স হোয়াট দে আর ডুইং। Definitely. সো আরও অনেকেই আমি শিওর করতো। আমি যত আমরা তিনজন ক্লোজ ছিলাম, এই কারণে তিনজনের কথা বলছি, অন্যরা যে করে না যে তা আমি বলছি না, ওরাও হয়তো বা করে। সো ওই ড্রিমটা আমাদের ছিল। উই ওয়ার নেভার ওয়ারিড অ্যান্ড বদার্ড অ্যাবাউট আমি কি 15 জনে থাকবো কি থাকবো না, বা 11 জনে খেলবো কি খেলবো না। সো প্রবাবলি এই কারণেই আমাদের ক্যারিয়ারটা বড়। 7 ওয়ার্ল্ড কাপে হু ওয়াজ দ্য স্ক্যারিয়েস্ট বোলার ইউ হ্যাড টু ফেস? ও যেটা বললো যে আমি 2005-এ যখন লর্ডসে আমার টেস্ট অভিষেক হয়,
I was really facing difficulties to face Andrew Flintoff. তো ওই 7 ওয়ার্ল্ড কাপে আমরাও বার্বাডোসে মনে হয় খেললাম। ভয়ঙ্কর wicket ছিল। হ্যাঁ, বার্বাডোসে ছিল, ওটাও ইংল্যান্ডের সাথে। তো ফ্লিনটফ ওয়াজ দেয়ার। আমি আগে আউট হয়ে গেছি। না, আমিও বেশি ওইটাতে অত রান করতে পারি না, বাট হি ওয়াজ দ্যাট টাইম ভেরি টাফ। বিকজ যদি সবাই রিমেম্বার করে যে 2005 অ্যাশেজ ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক এবং মানে বলবো পপুলার ইন ওয়ার্ল্ড ক্রিকেট। এখন আমার বয়স তখন 3, so sorry. মানে he had an aura. Yeah. This guy had an aura. মানে so- after 2005 Ashes, what he was Mushfiq was talking about. ভালো হয়েছে এটাই। আমি সিএ প্রমোট করে আপনি এইচএস পিছনে রেখে দিয়েছেন, আমি এটাই দেখতেছিলাম। সো ওই আফটার 2005 আমি সবসময় বিশ্বাস করি কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে দিস নেম এটা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট করে, ভয়ঙ্কর ইম্প্যাক্ট করে। আমি যদি আপনাকে একটা কম্প্যারিজন দিতে চাই, আমি মুশফিক কিপিং করে আমাদের টিমেরই কম্প্যারিজন দিতে, দেখেন লেটস সে সাকিব আর তাইজুলের বিষয়টা বলি। সাকিব হয়তো বা নর্মাল একটা ডেলিভারি করবে, বল করবে, দেখবেন যে ব্যাটসম্যানরা জাস্ট বিকজ সাকিব আল হাসান ইজ বলিং সুন্দর করে ডিফেন্স করে দিবে, ডিফেন্স করতে যায় প্যাডে লেগে যাবে। ইভেন ইটস হাফ বল। হ্যাঁ, আর তাইজুল ধরেন হচ্ছে 10 গুণ ভালো বল করলো, ওই জিনিসটা আনফর্চুনেটলি ওর কেসে হয় না, বিকজ সাকিব আল হাসান নেম ইজ ভেরি বিগ। এই জিনিসটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু অনেক বড় ফ্যাক্টর আসে। ফর এক্সাম্পল দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড যারাই হোক, টেন্ডুলকার্স এরা, বিরাট কোহলি, বাবার আজমস অ্যান্ড অল দোজ, সবাই জানে দে লাভ কভার ড্রাইভিং। এভরিবডি নোজ দে লাভ প্লেইং স্কোয়ার কাট। আপনি দেখেন এভরি গেম দে গেট দ্যাট দে প্লেইং দোজ শটস। কারণ কি? বিকজ বলাররাও তখন ফিল করে বাবার আজম ও বিরাট কোহলি ইজ ব্যাটিং, দে অলসো গেট নার্ভাস। সো দিস নেম ট্যাগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস দেখবেন, সামটাইমস আমি সবসময় বিশ্বাস করি ইন্ডিয়ানস আর ভেরি স্মার্ট ইন দিস, বিকজ ওয়ার্ল্ড ক্রিকেটে ওদের অবস্থানটা খুব স্ট্রং। অল দ্য টিভি চ্যানেলস অ্যান্ড এভরিথিং ইজ গুড। আপনি টিভি দেখেন না? কোনো সময় ইন্ডিয়ার হারার ম্যাচ দেখেন? Rarely. সারা দিন দেখতেছেন একজন সেঞ্চুরি করতেছে, আমাদের মাইন্ডের মধ্যে কিন্তু এই জিনিসগুলো ঢুকাই ফেলে। দেখবেন যে বুমরা 5 উইকেট নিয়েই যাচ্ছে তো নিয়েই যাচ্ছে। তো যখন আমরা আবার খেলতে যাই, তো আমাদের চিন্তা আসে কি ব্যাপারে, তো খালি 5 উইকেট পাই গেছে। অ্যাকচুয়ালি এগুলা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি এগুলো কিন্তু ইম্প্যাক্ট করে। তখনকালের প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স বা মেন্টালিটি বা ড্রিমসগুলো আসলে কি ছিল? সত্য কথা বলবো আপনি, তখনকার আমরা যখন ওই টিমে গেছি, মুশফিক প্রবলি উইল এগ্রি উইথ মি, যে তখন আমাদের মধ্যে একটা জিনিস ছিল যে ইফ আই স্কোর 30 রানস ইন ওয়ান গেম, আই এম সেট ফর দ্য সিরিজ ফর দ্য নেক্সট 2 গেমস। ঠিক না দোস্ত? 2007 30 রান যদি একটা ম্যাচে করতে পারি, তাহলে আমি এম গুড ফর দ্য নেক্সট 2 গেমস, নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা ছিল। সো এখান থেকে আস্তে আস্তে ওই 30 থেকে 50-এ গেল, যে 50 করলে আমি এই সিরিজ খেলতে পারবো। 50 থেকে আস্তে আস্তে 60-70 করে একটা সময় যায়, একটা 50 থেকে 2টা 50-এ গেল, যে সিরিজে 2টা 50 করতে হবে, তারপরে একটা 100 করতে হবে। সো নিজের পারফরম্যান্স না, ইউ আর সেইং যে 30-40 রানস করলে ইনাফ। This was the vibe we got. রাইট। As a young cricketer, when I got into the team, this was the vibe I got. If I scored 30, I'm good. আর সিনিয়র প্লেয়ারগুলো তখন কি বলতো? হোয়াট ওয়ার দ্য সিনিয়র প্লেয়ার সেইং ইন দ্য ড্রেসিং রুম দেন? না, কেউ তো আর এই কথা মুখে এসে না বলতো না যে না, বাট 30 লাইক ওয়াজ দেয়ার প্রেসার যে ম্যাচ জিততে হবে? হ্যাঁ, 2007 আমাদের কোচ যে ছিল না, হি ওয়াজ ভেরি গুড। হ্যাঁ, আমি ও আমার আগে খেলছো তো, সো আই থিঙ্ক তুই যদি বলস তো ইট উইল মেক মোর সেন্স, বিকজ না, টেকনিক্যালি আমার কাছে মনে হয় হি ওয়াজ ভেরি গুড। মানে ও বুঝতো যে এই টিমের স্ট্রেংথটা কতটুকু, এবং সেটার উপরে ও প্ল্যান এবং ওইভাবে করে ও এক্সিকিউশন করার চেষ্টা করতো। এখন আপনার কাছে ফর এক্সাম্পল লাইক আপনার কাছে AK-47 নাই, কিন্তু আপনার কাছে আপনি ভাবতেছেন সামনে কামান দিয়ে ওদের সাথে আমি করে ফেলবো যুদ্ধ, হুইচ ইজ আনরিয়েলিস্টিক। হয়তো আপনি জিততেও পারেন, বাট ডিফিকাল্ট। তো এই যতটুকু ওর স্ট্রেংথ ছিল, বাট স্বাভাবিক যেরকম তাই বলো যে ওই সময় কিন্তু সাকিব তখনও আসে নাই, মানে ধরেন নেক্সট ডে তো সাথে আসছে, বাট 5-এ তখন মুস্তাফিজও ছিল না, বা এরকম টাইপের যারা স্পেশাল কিছু ট্যালেন্ট বাংলাদেশে, টু বি অনেস্ট, বা তামিম এরকম তখন কিন্তু আসে নাই, বা মাশরাফি ভাইরা তখন আসছে, বাট মিডিওকার, মানে একদমই তখন যে সবসময় কনসিস্টেন্ট পারফরমেন্স করে সেরকম না, অন অ্যান্ড অফ। তো তখনকার ওই স্ট্রেংথ আর এখনকার এটা একটু ডিফারেন্ট। তো ওইটুকু স্ট্রেংথের মধ্যে হি ওয়াজ ভেরি গুড, এবং যেটা আমার কাছে মনে হচ্ছে, এবং যেটা আপনি বললে যে
ও একটা ফ্রিডম দিত এবং আমরা যারা স্পেশালি জুনিয়র ছিল ওদেরকেও একটা অন্যরকম ফ্রিডম দিত, যাতে তুমি তোমার এক্সপ্রেসটা করো। এবং যেটা ও আরেকটা জিনিস বলে যে তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তো আমরা আসলে শুধু প্র্যাকটিস না, প্র্যাকটিসের বাইরেও আমরা ওটাই আমাদের একটা পরিবার ছিল, যে আমরা একসাথে একটা রুমে আড্ডা দিচ্ছি, কারণ আর কিছু করার নাই তো। আপনি মানে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকবেন, দের নো ওয়ে, মানে জাস্ট বাসায় কথা বলে দেন আমরা আবার কাম ব্যাক টু আওয়ার রুমস। কারণ বিকজ আপনি যখন ডিফারেন্ট একটা কান্ট্রিতে যাবেন, ওইরকম চ্যানেলও ওইরকম নাই টিভিতে দেখবেন, তো দেখা যেত সবাই একসাথে বসে ওই খেলা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে আড্ডা দেওয়া হচ্ছে, গল্প করা হচ্ছে, অন্য কোথাও যাওয়া হচ্ছে, বাট সব একসাথে। তো এই বন্ডিংটা একটা হিউজ ছিল। সিমও ছিল না আমাদের হ্যাঁ, মোস্ট অফ আমাদের কাছে কারো সিমও ছিল না। হোটেল ফোন দিয়ে যদি আমরা ফোন করার লাগলো করতাম। আর রেয়ারলি মনে হয় আমরা কোনোদিন একা কেউ মানে বাইরে খেতে গেছে, হ্যাঁ। রেয়ারলি, মানে আমার তো এখনো মনে পড়ে না। মানে ম্যাক্সিমাম হলেও দেখা গেছে যে আমরা মানে মিনিমাম হলো 3-4 জন গেছি, অনেক সময় হচ্ছে এরকম 8-10 জন 12 জন একা বাংলাদেশ টিমে রেয়ারলি কেউ যায়। আমরা ধরেন আমরা একসাথে ওখানে ওই সময় তো ধরেন টাকা পয়সারও অনেক বড় প্রবলেম ছিল। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ ইজ আ ভেরি এক্সপেন্সিভ প্লেস, রাইট। ঠিক আছে। সো আফসারা নামে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, তো ওই আমি পাহাড় থেকে নামতাম আস্তে করে। মুশফিক, আই থিঙ্ক আরো অনেকে আমাদের সাথে 4-5 জন যায়, খুব হিসাব টিসাব করে অর্ডার করতাম যে একটা কারি এত, বিকজ এভরি কারি ওয়াজ অ্যারাউন্ড লাইক $50 or something crazy So expensive. BCB was not paying the No, bill. no, BCB pays you Daily DAs. allowances, হ্যাঁ, yes. DAs. So you need ওটা to cover- accommodate 2 meals with that. হ্যাঁ, বাট ওটা কভার করতো না কত আসতো ওই সময়, আপনাদের করতো daily না। ধরেন allowance? হ্যাঁ। ওই সময় কত $60-70 ছিল না, এরকম আর না আর কম 50 ছিল, মানে টোটাল মনে হয় 50-এর মতোই ছিল, বাট 50 দুই বেলা খেলে ওই 50 এক্সিড করে যেত আর করে কি, যেত। তো হ্যাঁ, সো স্বাভাবিক। ওই আমরা এই কারণে চারজন করে যেতাম, সো দ্যাট ওই একটা ডিশ নিয়ে 4 জন ভাগ করে নিলে তখন ওই হিসাবে ঠিক থাকতো আর কি। বাট ওয়েস্ট ইন্ডিজ এমনি ভেরি এক্সপেন্সিভ। আমিও ওয়াজ ভেরি রেগুলার, সাকিব ওয়াজ দেয়ার, আরো অনেকেই একসাথে যেতাম আমরা খেতে। এপিসোডটা সোফার ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইট উইল হেল্প আস ব্রিং বিগার গেস্টস এন্ড বেটার কন্টেন্ট জাস্ট ফর ইউ। আচ্ছা, মুশফিক আর তামিম কি অলওয়েজ খুব ক্লোজ ফ্রেন্ডস ছিল, নাকি এটা আস্তে আস্তে ডেভেলপ হয়? I think I'll say আস্তে আস্তে এটা ডেভেলপড হয়েছে। ইনিশিয়ালি আমরা we were always friends, but ক্লোজনেসটা with age and with time আমাদের মধ্যে বাড়ছে। and then মানে I have a very strong feeling about him that I understand him well, because আমি বিশ্বাস করি যে ধরেন ওর সাথে আপনার ভালো ফ্রেন্ডশিপ থাকতে হলে সেম, ও যে আমাকেও মানুষ হিসাবে ওর চিনতে হবে, আমাকে ওরকেও মানুষ হিসাবে চিনতে হবে। আই আন্ডারস্ট্যান্ড ওয়েন হি নিডস স্পেস, ওয়েন হি নিডস টু বি টোল্ড, ওয়েন হি নিডস, মানে কখন আমরা হাসি ঠাট্টা করবো। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। সো ওই আন্ডারস্ট্যান্ডিং আই বিলিভ দ্যাট আই হ্যাভ অ্যাবাউট হিম। ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার ওর প্রতি আছে। তার মানে এটা না যে উই নেভার হ্যাড ফাইটস, উই হ্যাভ বিগ ফাইটস। আমাদের অনেক বড় বড় ঝগড়া হয়েছে, অনেক এটা শুনতে হবে ভাই, প্লিজ স্পিল দ্য টি। গালাগালি হয়েছে, মারামারি? না 2 দিন কথা হয় না, 5 দিন কথা হয় না, তারপরে ইভেনচুয়ালি এগুলো সবই ঠিক হয়ে যায়। বাট দ্যাটস ফ্রেন্ডশিপ, রাইট? আপনি ঝগড়া করবেন, গালাগালি করবেন, 20 বছরের ধাক্কাধাক্কি friendship। করবেন, হ্যাঁ। বাট আল্লাহর রহমতে ন্যাশনাল টিমে আমি, ও, সাকিব, আরো আমি যাদেরকে দেখছি, হাতাহাতি কারোর সাথে কোনোদিন হয় না। কথা কাটাকাটি বা তর্ক বিতর্ক হইতো, এর চেয়ে বেশি কিছু না। ইভেন মানে আমি আর ও মানে সিমিলার এজ থেকে ফ্রেন্ডস বা সাকিব তা না, আমাদের ইভেন ও তো এখনো বলে যে মাসরিফের সাথে মানে স্বাভাবিক ওর যে ক্লোজ রিলেশন, স্বাভাবিক আমার মনে হয় না ওর ওয়াইফের ওইরকম খুব বেশি ক্লোজ রিলেশন, টু বি অনেস্ট। না সিরিয়াসলি, মানে এটা মানে আপনি এমন ফ্রিলি মানে কাউকে বলতে পারেন, বা ওটা যেটা বলার আগে তার ভিতরে কি চলতেছে সেটা বোঝা, এটা কিন্তু ইটস নট দ্যাট ইজি। তো আমার মনে হয় যে এরকম আশিফ ভাই বলেন, বা ওই সময় আফতাব ভাই ছিল, রাজিন ভাইরা যারা সিনিয়র ছিল, তারা বা আশিফুর ভাই যারা সিনিয়র ছিল, বাট তাদেরও আমাদের প্রতি অন্যরকম একটা রেসপেক্টও ছিল, বাট অন্যরকম একটা ফ্রেন্ডশিপ ছিল। আপনি একটু আগে বলেন যে আয়ারল্যান্ডে একটা কাহিনী খুব হয়েছিল ভাইয়ের সাথে। আয়ারল্যান্ডের কাহিনীটা হয়েছে কি আমি বলি। সো মানে বাংলাদেশ টিমে সাডেনলি যখন ফুটবল খেলা হয় না, সবাই খুব সিরিয়াস হয়ে যায়, ঠিক আছে। আর প্রবাবলি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বাজে প্লেয়ার আমি, ঠিক আছে। সো নট বাংলাদেশ টিমে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বাজে প্লেয়ার আমি। হ্যাঁ, আমার আব্বা আবার ফুটবলারও ছিল, ঠিক আছে। তো আমার আব্বা যদি আমাকে দেখতো এই ফুটবল খেলতো, উনি এমনি অজ্ঞান হয়ে যেতেন, ঠিক আছে। সো মুশফিক আর আমাদের টিমে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। মুশফিক, সাকিব, রিয়াদ ভাই, আরও অনেকেই আছে। সো এরা খুব ভালো ফুটবল খেলে। সো আমরা আয়ারল্যান্ডে ছিলাম। আয়ারল্যান্ডে যে এখন যে আমরা টার্ফগুলো দেখি না, যে
বিভিন্ন জায়গায় যেটা হয়েছে so ওখানে ওরকমই একটা টার্ফ ছিল সো ওটা আমাদের জন্য ওয়াজ ভেরি নিউ এটা কবেকার It's কথা just বলছিস? 2000 what 8-9 8-9 ম্যাক্সিমাম হ্যাঁ 8-9 এর দিকে হ্যাঁ, সো ওই সময় ওখানে খেলা হচ্ছিল তো মুশফিক হলো অপোনেন্টে আমি হলাম গোলকিপার আমাদের টিমে আরো হলো এখন কোনো একটা কারণে মুশফিকের টিম গোল দিছে এখন গোল দিয়ে মুশফিক জিদে খুঁজতেছে আমাকে আমি কই ঠিক আছে আমাকে করে হেভি সেলিব্রেট করতেছে মানে ধরেন সেলিব্রেট করতে যায় বন্ধু মুখের সামনে বান্ধবরে এসে একটু- গালাগালি করে ফেলে না তো ওরকম এখন ওই গালাগালি তার আমি বন্ধু হিসাবে নিতে পারিনি ঠিক আছে তো আমিও তাকে উল্টা ইন রিটার্ন মানে এমনই সিন ক্রিয়েট হয়েছে ওখানে যে খেলাই বন্ধ হয়ে গেছে আর মানে বোর্ড ডিরেক্টরও ছিল চেয়ারম্যান অফ চিফ সিলেক্টরও ছিল ওটা দেখে সবাই সবার মতো করে চলে গেছে ঠিক আছে So, যে কারণ আমি আবার নালিশ গেলে আরেক ঝামেলা আরেক হতে পারে, ঝামেলা, তো ঠিক just- আছে সবাই সবার মতো চলে গেছে বাট পরে we had many fights and many brilliant moments together But হ্যাঁ, that's the beauty of franchise like that. মুশফিক ভাই এখন পুরা দেশটারই তামিম ভাইকে নিয়ে অনেক ধরনের opinion. Tell us about the Tamim Iqbal that we don't know. না আমার কাছে মনে হয় যে ও যেটা বললো যে ও অনেক স্পষ্টভাষী এবং কথা বলতে একদম ওপেনলি পছন্দ করে আর যেটা সবচেয়ে বড় জিনিস যেটা আমি বলবো যে ওকে সবাই কলিজাওয়ালা খান হিসেবে চেনে তো রাইটলি সো যে এর আগেও আমি অনেক সেভারাল টাইমস বলেছি যে বাংলাদেশে অ্যাটলিস্ট যেহেতু ও এখন আমার মনে হয় 24 ঘন্টা ফোনে ওকে পাওয়া মানে থাকলে কেউ যদি অন করে আমি কোনোদিন অফলাইন দেখি নাই সিরিয়াসলি মানে ইভেন ইন দ্য ফ্লাইটস মানে ইজ চেকিং আউট সামথিং লাইক দ্যাট তো আমার মনে হয় যে এরকম একটা মানুষ কেউ যদি জানে যে ইউ হ্যাভ সামওয়ান সেটা হইতে পারে ফ্রেন্ড বড় ভাই বা ছোটো ভাই তো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস অ্যাজ এ হিউম্যান বিং ফর হিম অ্যান্ড আই এম রিয়েলি লাকি টু হ্যাভ হিম অ্যান্ড শেয়ার দ্য ড্রেসিং রুম ওভার মোর দ্যান 20 ইয়ার্স এবং আমি মনে করি যেটা ও বললো যে এটা আনফরগেটেবল জার্নি এবং এটা আসলে মানে 3-4টা বই লিখলেও শেষ হবে না আপনারা খেলা শুরু করার পর আস্তে আস্তে বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ ফর এভার প্রথমবারের মতো বিপিএল বিগ ফাইভ না আমরা বলি তারপর কনজাকিউটিভ সিরিজ উইন্স ইন্ডিয়াকে হারায় দেওয়া পাকিস্তানকে হারায় দেওয়া আই থিঙ্ক হোয়াইট ওয়াশ করা হয়েছিল এজ ওয়েল সাউথ আফ্রিকা ওয়াজ ডিফিটেড ফিজের ডেবিউ হলো ম্যাসিভ ডেবিউ তারপর 2019-এ গিয়ে দ্য ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স আমরা ক্রেজি মেমরিজ বানাতে পারছি এখানে অ্যান্ড অ্যাজ আ ফ্যান এই টাইমটা খুবই এক্সাইটিং ছিল বাট এখানে আই ওয়ান্ট টু আস্ক সো 2012-তে যখন প্রথমবার মতো বিপিএল হয় ডিড ইউ ফিল লাইক ইট ওয়াজ দ্য নেক্সট বিগ থিং বিপিএল এ যখন বিপিএল শুরু হয় মানে আমরা তো পাগল হয়ে গেছিলাম উইথ দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট উই আর গোইং ঠিক আছে ওই সময় তো ক্রেজি অ্যামাউন্ট অফ মানি আপনি খেলছেন রাজশাহীর জন্য জি ফার্স্ট সিজনে চিটাগং কিংস সো ওই যে $1 লাখ $1.5 লাখ $2 লাখ এই শুনে তো পাগল অপশন হয়েছিল তো ফার্স্ট মানে খেলা টেলা বাদ দেন আগে আমি $1.5 লাখ পাবো আর ওই সময় তো আসলে ক্রিকেট অত টাকা ছিল না ওই এটা level এ- বোধহয় থার্ড লিগ ছিল আই থিঙ্ক ফার্স্ট ছিল আইপিএল তারপর বিগ ব্যাশ তারপর বিপিএল আর নো বিগ ব্যাশ ছিল হ্যাঁ প্রথমে হয়েছে আইপিএল তারপর বিগ ব্যাশ তারপর বিপিএল ওকে মেবি ওটা আগে কিছু ছিল না সো তো ওই আমরা তো ওটা নিয়ে আরেক পিনিকে ছিলাম যে কোন জায়গা টাকা থেকে পাইছিলেন? 1.5 লাখ না কোন জায়গা না, থেকে কোন জায়গা থেকে কোনো টাকা পয়সা পাইনি সো ওই 1.5 লাখের স্বপ্নতে যে কতজন যে কত কিছু কিনে ফেলছিল সো ওইটা নিয়ে বাট আমার জন্য ওয়াজন্ট আ গ্রেট টুর্নামেন্ট বিকজ আই গট টাইফয়েড আফটার 1-2 গেম আই ওয়াজ সিক সো আমি ওটা খেলতে পারি নাই বাট আই থিঙ্ক ওই যে টাকা পয়সা অ্যান্ড দ্য আদার ফেসিলিটিস যদি বাদ দেন ক্রিকেট ইটসেলফ ওয়াজ গুড ইয়েস সো আই থিঙ্ক হি ইজ আ বেটার ম্যান টু আনসার দিস মানে হি প্লেড দ্য হোল টুর্নামেন্ট না অবভিয়াসলি এবং আমি মনে করি যে ওটা একটা অনেক বড় ট্রানজ্যাকশন পিরিয়ড ছিল আমাদের জন্য কারণ আপনার মনে আছে কিনা আমরা 2012 এশিয়া কাপে কিন্তু রানার আপ হয়েছিলাম 2 রানের জন্য এবং আমরা ইন্ডিয়াকে ডিফিট করে 290 চেস করে তো এক্স্যাক্টলি আমি মনে করি যে বিকজ বিপিএল তার আগে আমরা খেলেছি তো ওখানে 180 ইভেন 190 রান হয়েছে এবং সেগুলো চেস হয়েছে তো আমাদের একটা অন্যরকম তখন বিলিভও ছিল যে আমরা তো পারি অনেক সময় আমরা 150 বা 60 এটা ছিল আমাদের স্ট্রেন্থ বাট যখন ওই রকম একটা ভালো উইকেটে আমরা খেলার অভ্যস্ত হয়েছে এবং এত বড় বড় স্টার যেটা বলে যে বিপিএল কিন্তু অনেক বড় বড় ম্যাসিভ স্টার তখনও Jasir আসছিল, yes. Harshal Gibbs, ইমরান Jasir, নাজির Chandrapal, অনেক বড় Afridi, Warner ছিল, আফ্রিদি I'm pretty sure, Saeed yeah. Ajmal, Azhar Kieran Mahmood, Pollard, পোলার্ড Chris Gale, Bravo, Bravo, Marlon yeah. সো Samuels, অল everyone. অফ দ্যাট তো সবাই ছিল। মারাত্মক। নারায়ণ আই থিঙ্ক ওই সময় ছিল না না আই থিঙ্ক নারায়ণ আসলে ইন্টারন্যাশনাল আসে পরে পরে নেক্সট পরে আসছে বাট ওই যে একটা পিরিয়ড ছিল তখন আমরা মনে হয় ইন্ডিয়ার সাথে তোর মনে আছে কিনা 290 চেস করলাম তো আমাদের এক্স্যাক্টলি 20 ওভারে 180-র মতো দরকার ছিল
তো তখন প্রবাবলি তামিম আর নাসির মনে ব্যাটিং করছিল মানে ক্রিজে, তা আমি আর সাকিব নেক্সট ইন লাইন ছিলাম। তো আমাদের ড্রেসিং রুমে ওই একটা কথা হচ্ছিল যে ভাই আমরা 294 বা 95 এটা চিন্তা না করে, বাট আমার কিন্তু 20 ওভার 180 এটা কিন্তু আমরা জাস্ট এই 1-2 মাস আগে যেটা বিপিএল কিছু আমরা কিন্তু করতে পারছি। তো যেহেতু দুটো সেট ব্যাটসম্যান, ও আর নাসির ছিল, দুইজনে ওরা 50 করেছিল, তো ওরা আছে। বাট আমরা যদি নিচ থেকে কেউ 1-2 জন একটা ক্লিক করি, ইটস নট দ্যাট ইম্পসিবল। বাট সেই সময় কিন্তু যদি আপনি রিয়েলিস্টিক চিন্তা করেন 290 চেস করা ইটস কোয়াইট মানে আনরিয়েল, সত্যি কথা বলতে, আর স্পেশালি স্পেশালি ইন্ডিয়ার মিরপুরে। হ্যাঁ, তো মিরপুর নেই আসলে। তো আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে আমরা যখন ওই ব্যারিয়ারটা ক্রস করতে পেরেছি, এমন হয় যে ওটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট ছিল আমাদের ওই হোল গ্রুপের জন্য, যে আমরা উই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি এবং আমাদের ওই বিলিফটা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো আমার মনে হয় যে ওই বিপিএল থেকে স্টার্ট হয়েছে। সো বিপিএল এর যে টাকা পয়সার এক্সাইটমেন্টটা ছাড়া বা বড় প্লেয়ারদের এক্সাইটমেন্টটা ছাড়া, তখন থেকে কি মনে হচ্ছিল যে দিস ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু বি অ্যাজ বিগ এজ আইপিএল, নাকি শুরুর দিকে মনে হয়েছিল যে ঘাপলা আছে? দেখেন, if I have to say, মানে দেখেন, there were a lot of মানে বাজে জিনিস, Issues, অনেক কিছু হয়েছে, অনেক ইস্যু হয়েছে, বাট 2017, 2018, 2019, these three BPL was fantastic. এই তিনটা BPL with proper corporates, মানে proper corporates বলতে আমি যেটা বুঝাই যে these corporates are actually capable of spending 20-25 crores a year easily. ওদের কোনো কিছু যায় আসে না। The team owner were like proper rich people. ঠিক আছে? 17, 18, 19 এই 3 বছর BPL was fantastic. ওই 3 বছর ওই জিনিসটা আমরা যদি ধরে রাখতে পারতাম, তারপরে কি হলো, ওই ফ্র্যাঞ্চাইজদের সাথে বোর্ডের একটা ঝামেলা হলো। সাডেনলি বোর্ড মেড আ ডিসিশন দ্যাট দে উইল রান আ BPL বাই দেমসেলফ। ওই জায়গায় পুরো জিনিসটা ধ্বংস হয়ে গেছে। ওই 3টা বছর যদি আমরা আরও 2 বছর কন্টিনিউ করতে পারতাম, আমার কাছে মনে হয় টপ 3, টপ 4 লিগসের মধ্যে আমরা থাকতাম। ইয়া, টপ 3, নাম্বার 1 ইউ ক্যান নট টাচ, এটা নিয়ে কথা বলে আল্লাহ, নো ডাউট। হ্যাঁ। বাট নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 ইজ আপ ফর গ্র্যাব ফর শিওর। আর আমরা নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 2, 3, 4 এর মধ্যেই থাকতাম ফর শিওর। আমরা আই থিঙ্ক আইপিএল, পিএসএল শুড হ্যাভ বিন বিপিএল। আই ডোন্ট থিঙ্ক উই শুড হ্যাভ টেকেন ওভার PSL ফর শিওর। না, অবভিয়াসলি। হ্যাঁ, আর এখন যা অবস্থা হয়েছে, প্লেয়াররা যায় দুবাই, হংকং, বাংলাদেশ ফালায়। হ্যাঁ। সো স্বাভাবিক, এটা হ্যাঁ। দোষও আমাদেরই কাজকর্মর কারণে। বাট আমার কাছে মনে হয় BPL এর পোটেনশিয়াল ছিল, এখনো আছে, বাট এখন এটার অনেক সময় লাগবে। বাট ওই সময় অত সময় লাগতো না, বিকজ ওই সময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছিল BPL। বিপিএল এর এক্সিকিউশন আর ভিশনের মধ্যে পার্থক্যটা একটু বলা যাবে? হোয়াট ওয়েন্ট রং? এই জিনিসটা কোনো প্রফেশনালিজম নাই। একটা জিনিস আছে না, আপনি একটা জিনিস করবেন 1 থেকে 10-এ যাবেন, আপনি 1 থেকে কখনো লাভ দিয়ে 10-এ যাবেন, 1, 2, 3 এভাবে যেতে হবে। তো আপনাকে একটা জিনিস প্রফিট করতে হলে আপনাকে কিন্তু প্রথমে ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্ট করলে দেন আপনি হয়তো প্রথম 2টা বছর একটু কষ্ট হবে, দেন তারপরে কিন্তু যখন একটা সিস্টেমে যাবে তখন কিন্তু আপনি ইজিলি পাবেন। যেরকম আমার জন্য সবচেয়ে বড় ডিফিকাল্টি কি, আমি এটা মানে 12 নম্বর সিজন হলো, তাই না? 12 কি 13, আমি এই 12টা সিজন আমি 9টা টিমে খেলেছি। তো স্বাভাবিক, তো আর টিমের নাম কয়বার চেঞ্জ হয়েছে? এক্স্যাক্টলি। তো ও সেম হয়তো বা লাস্ট 7-8টা টিমে ও খেলেছে। তো এরকম কোনো আমাদের একটা কোনো ফ্যান বেস নেই, কোনো একটা টিম আছে যে ধরেন তামিম এই টিমে, বা ধরেন সাকিব আল হাসান এই টিমে, তো একটা ফ্যান বেস থাকে, বা একটা ধরেন ওই রকম ক্রেজ, যেরকম আইপিএল। আমি বলতেছি না ওই রকম করে করতে হবে, বাট অ্যাটলিস্ট তো আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি 12 বছরের মধ্যে 4টা বছর এই টিমের ফরে খেলেছি, বা একটা রিটেনশন পলিসি বা একটা বিকজ এটা কিন্তু বাংলাদেশেরই প্রোডাক্ট। তো ধরেন একটা বিপিএল শুরুর আগে আমরা যদি যারা ন্যাশনাল প্লেয়ার্স আছি, তো আমরাও যদি একটা করে সুন্দর করে প্রোমো করতে পারি, এটা কিন্তু মানে ইটস এ ম্যাটার অফ, এমন না যে বিকজ এটা আমাদের প্রোডাক্ট, আমরা যত এটাকে ওয়ার্ল্ড ওয়াইড সোল্ড করতে পারবো তত কিন্তু বেনিফিট হবে। এটা মেন জিনিসটা কি, ওর যে জিনিসটা জিনিসটা বলার পিছনে মেন রিজনটা হলো, আপনি যখন এই টুর্নামেন্টটা করবেন, আপনি রুলস বানাইতে হবে টুর্নামেন্টের জন্য, ক্রিকেটের জন্য চিন্তা করে, কোনো ব্যক্তির জন্য না, বা কোনো ব্যক্তি টিমের জন্য না। আমাদের রুলসগুলো বানানো হয়েছিল ব্যক্তি আর ব্যক্তি টিমের জন্য। প্রতি বছর চেঞ্জ হতো এই কারণে। কেন আমি আপনাকে একটা এক্সাম্পল দেওয়া যাবে? হ্যাঁ, অনেক কিছু। কেন আমাদের তো এভরি ইয়ার দেয়ার ওয়াজ আ নিউ রুল, এভরি ইয়ার দেয়ার ওয়াজ There is a new team every year. নিউ টিম, নিউ রুল। এখন আপনি ধরেন লেটস সে ইফ আই এম রিপ্রেজেন্টিং চিটাগং অর ঢাকা, আমি যদি ঢাকা 6 বছর ধরে, 4 বছর, 5 বছর ধরে যদি ঢাকায় খেলি, তো আই স্টার্ট ওনিং ঢাকা। প্রত্যেকটা মানুষ, আমার যত ফ্যান, ঢাকাকে সাপোর্ট করা শুরু করবে, ঢাকার নিজস্ব লোকজন ঢাকাকে সাপোর্ট করা শুরু করবে, হ্যাঁ, প্লেয়ারদেরকে সাপোর্ট করা শুরু করবে। একটা জিনিস
এটা একটু চিন্তা করে দেখেন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে প্লেয়াররা ওই ফ্যান বেসটা পুল করে। অ্যান্ড ফর এক্সাম্পল বিরাট কোহলি, হি কামস ফ্রম দিল্লি, বিরাট কোহলি মানে হি কামস ফ্রম দিল্লি, yeah. বাট এখন ও ওন কি Yes, করে? Bangalore, that's it, হ্যাঁ। আরসিবি। অল বিরাট কোহলি ফ্যান্স, আরসিবির ব্যাঙ্গালোরের নিজস্ব ফ্যান। তো আরসিবির কথা বললেই বিরাট কোহলির চেহারা আসে, মুম্বাইয়ের কথা বললে টেন্ডুলকার বা রোহিত শর্মার চেহারা আসে, চেন্নাইয়ের কথা বললে ধোনির চেহারা ধোনি, আসে। yeah. এক্স্যাক্টলি রাইট। সো এই জিনিসটা হলে আপনি এভাবে করে ব্র্যান্ডটা ক্রিয়েট করেন, যেটা আমরা কোনো সময় করতে পারিনি। আজকে এই টিমে আমি ভালো খেলছি, অমুক টিমে আমার এখন নিতে হবে, দেখে আমাদের রিটেনশন পলিসি চেঞ্জ। বাট আপনারা সিনিয়র প্লেয়ার ছিলেন, আপনারা কেন কখনো বোর্ডের সাথে এই ইস্যুগুলো রেজ ভাই করেন না? আমরা অনেক কিছু করতাম, অনেক কিছু করছি, সব কিছু তার মিডিয়াতে আসতো না বা মিডিয়াতে আমরা বলতে পারতাম না। আপনি ওটা জিজ্ঞেস করেন। বাট আপনারা ওই যে যে সবাই সবাই মিলে বললো যে পার্টিকুলার কয়েকটা টিম বা পার্টিকুলার কয়েকটা ইন্ডিভিজুয়ালের জন্য, তো আপনি 10টা কথা বললেন, এখন ওটা যদি আপনার ওর ভিতরে আসে যে এটা হলে আমার ফায়দা হবে, তাহলে ওই রুলসটা পড়ে যাবে, আর যদি না হয় তাহলে আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। ফরচুন বরিশাল লাস্ট 2 বছরের চ্যাম্পিয়ন টিম, ঠিক আছে? এখন ফরচুন বরিশাল 2 বছরের চ্যাম্পিয়ন টিম হচ্ছে, ফরচুন বরিশাল প্রবাবলি দ্য মোস্ট ফেমাস টিম রিসেন্ট টাইমসে, সবচেয়ে বড় ফ্যান বেস ক্যারি। আপনারা দুইজনেই খেলছেন লাস্ট টাইম। আমি খেলছি, মুশফিক খেলছে, রিয়াদ রিয়াদ ভাই ভাই খেলছে, আর অনেকেই হ্যাঁ, খেলছে, শান্ত সবাই খেলছে, অনেকেই খেলছে। বাট বরিশাল হ্যাজ এ ম্যাসিভ ফ্যান ফলোয়িং, ঠিক আছে? এখন 2 বছর আপনি খেললেন, খেলার পর 3য় নম্বর বছরে যদি পুরো নিয়মটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কি এটা কি ভালো হলো ক্রিকেটের জন্য, কি ভালো হলো না? আমার এখনো মনে আছে, আমাদের এখনকার যে বোর্ড প্রেসিডেন্ট উনি সহ আমাদের একটা মিটিং হয়েছিল। তো ওই মিটিংয়ে আমি স্পেসিফিকলি এই জিনিসটা বলছিলাম যে দেখেন, ফরচুন বরিশাল হ্যাজ বিকাম এ ভেরি বিগ ব্র্যান্ড। ফরচুন বরিশালের এই সাকসেসটা বিপিএল এর সাকসেস, অবশ্যই। ঠিক না? তো এই ব্র্যান্ডটাকে ধ্বংস করতে দিয়েন না। আপনারা যখন নিয়ম বানাবেন, রিটেনশন পলিসিটা রাখেন, 6জন 7জনকে রিটেন করার সুযোগ দেন, 6-7টা কেন? এই টিম থেকে যদি এখন আমি বের হয়ে যাই, মুশফিক বের হয়ে যাক, রিয়াদ ভাই বের হয়ে যাক, এটা অটোমেটিকলি এর ফ্যান ফলোয়িংটা আর আগের মতো থাকবে না। ইট হ্যাজ বিকাম আ ব্র্যান্ড। অবশ্যই। আর এই ব্র্যান্ডটা কিন্তু আপনার নিজস্ব ব্র্যান্ড, বিপিএল এর ব্র্যান্ড। বরিশাল গেট সাকসেস, বিপিএল গেট সাকসেস, বিপিএল গেট সাকসেস, বরিশাল গেট সাকসেস। এই মেন্টালিটি, এই চিন্তাধারার লোকই নেই আমাদের। ওদের কথা হলো কেন, এখানে তো 3-4টা ভালো প্লেয়ার আছে, এদের অকশন নিলে তা আমি নিতে পারবো আমার টিমে, এটা 2টার মধ্যে রাখো, 2টার রুল পাল্টে ফেলতে। এক্স্যাক্টলি। মানে আমি হিসাবটাই বুঝতে পারলাম না। আই থিঙ্ক আরেকটা অনেক বড় চেঞ্জ যেটা বিপিএল এর দরকার ছিল, সেটা হোম অ্যান্ড অ্যাওয়ে গেমস। আমাদের খেলা অলওয়েজ মিরপুরে সবগুলো হয়। হোম এন্ড অ্যাওয়ে আসলে বলাটা সহজ, Financially feasible না। করাটা ডিফিকাল্ট। এই কারণে ধরেন আপনি বরিশালে এখনো ওই স্টেডিয়ামটা নাই। বাট ওয়ার দ্য 4th richest ক্রিকেট বোর্ড, আমাদের জন্য 5-6টা। দ্যাটস এ হোল ডিফারেন্ট টপিক। বাট এখন আমি যদি বলি যে ইন ফিক্সড ডিপোজিট, নট ইন এক্সিকিউশনস। আপনার বরিশাল হোটেল নাই, অনেক জায়গায় এরকম অনেক Oh. অনেক মানে প্রবলেমস আছে। সো প্রবলি আমরা 3টা করি, তো যদি ওটা না হয় তো 4টা-5টা করা যায়, 4টা-5টা right? ইজিলি করা যেত লাস্ট মানে আর 10-12 আপনারা বছর। তাহলে হোম অ্যান্ড অ্যাওয়ে গেম কেন হয় না? না, home- সিম্পল। না, আমি আপনাকে আরেকটা At least জিনিস 4-5টা বলি। জায়গায় খেলা আমি হলো আপনাকে তো। এখন আরেকটা জিনিস বলি, এটা চিন্তা করে দেখেন। আপনি কোনো টিমের অ্যাপার্ট ফ্রম, যদি আমরা এমনি ধরি চিটাগং, সিলেট অ্যান্ড ঢাকা, এই 3টার হোম গ্রাউন্ড আছে, এই 3টা হোম গ্রাউন্ডে খেলা হয়, ঠিক তো? ওরা কিন্তু হোম গ্রাউন্ডে কোনো আলাদা বাড়তি ফ্যাসিলিটিসও পায় না, যেটা ওদের পাওয়া উচিত, যেটা আমি মনে করি। ওদের উচিত, ওদের কোন উইকেটে খেলবে, কোন ধরনের উইকেটে খেলবে, এটা ওদের একটা সে থাকা উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। ঢাকায় তো আপনার আরেকটা স্টেডিয়াম আছে, নারায়ণগঞ্জ। ফতুল্লাহ। কেন না আপনি ওটাকে রেডি করে আরেকটা টিমকে হোম গ্রাউন্ড দিয়ে দিতে পারেন ওটা? রাইট। এই চিন্তা তো কেউ করে না ভাই, এই চিন্তা তো কেউ করে না। খুলনায় তো এয়ারপোর্ট আছে, ডিসেন্ট এর আগে হোটেলও তো আছে। খেলা হয়েছে, খুলনাতে খেলা খুলনা হয়েছে তো তো এর আগে খুবই BPL কম। না, বিপিএল এ খেলা হয়েছে এডিশন, বাট ভেরি হ্যাঁ, লেস। হ্যাঁ, সবসময় হ্যাঁ, মিরপুর ইজ দ্য খুলনায় তো ফোকাস। হ্যাঁ, এয়ারপোর্ট আছে, হোটেলও আছে, থাকার মতো খুলনা হোটেলও আছে। যশোর এয়ারপোর্ট আর কি, যশোর হ্যাঁ। থেকে যাবে। যশোর থেকে 1-1.5 হ্যাঁ, ঘন্টা yeah, লাগে, yeah, yeah. হ্যাঁ, হোটেলও আছে। সো খুলনাকে যদি আপনি দিয়ে দেন, সো প্রবলি আপনি ইউ উইল মিস আউট অন 1 or 2 টিমস ম্যাক্সিমাম। ইভেন রাজশাহীও আছে এয়ারপোর্ট, Exactly. রাজশাহী ইজিলি। হ্যাঁ, বাট হয়তোবা যেহেতু আমাদের এখান থেকে খুব বেশি আয় হয় না, এ কারণে বিসিবিও চিন্তা করে যে প্রবলি ওই এক্সপেন্সটা তারা করতে চাবে না। এখন আজকের অবস্থার পিছনে কাদের দোষ?
যারা ক্রিকেট চালাচ্ছে, যারা যেভাবে করে বিপিএল চালাইছে এভাবে করে আজ পর্যন্ত আপনি আমাকে বলেন অ্যাপার্ট ফ্রম 17, 18, 19 বিপিএলে যে 3 বছর দেখছি, প্লিজ গো অ্যান্ড ফাইন্ড যে হু আর দ্য ওনার্স, আপনারা সবাই চিনবেন। এখন যারা ওনার অ্যাপার্ট ফ্রম একটা দুইটাকে যদি আমরা বাইর করে দিই, আপনি তো চিনবেনও না ভাই, মানে কে কি টিম কিনতেছে, কে কি করে ফেলতেছে আমি বুঝি না। আমি দেখি যে একজন আমি থাক আমি নাম না বলি, নাহলে আবার কোন বিপদে আবার কোন বিপদে পড়বো জানি না, বাট মানে যাদের কোম্পানির টার্ন ওভার নাই 10 কোটি টাকা সারা তাদেরও বছরে, বিপিএল এর টিম আছে। তারা বিপিএল এর টিম আছে। বিপিএল এ ভাই আমি আপনাকে একদম স্পষ্টভাবে বলে দিই, বিপিএল এর যেহেতু এখানে কোনো রেভিনিউ সিস্টেম নাই, তাও এখন রিসেন্টলি বিসিবি ফাইনালি আই থিংক 30% না বিসিবি এখন ওই কিছুটা টিকেটের রেভিনিউটা শেয়ার করে, which is again a very small number মাইনরিটি of money, একটা অ্যামাউন্ট। হ্যাঁ, but still they're doing something, but I need to appreciate that. এটা কমপ্লিটলি একটা লস প্রজেক্ট ফর ফ্র্যাঞ্চাইজি, কমপ্লিট লস প্রজেক্ট। এটা আপনি মানে কোনো দিক থেকে আপনি লস প্রজেক্ট যদি আপনি এথিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করেন, যারা Right, আবার যদি ফিক্সিং টিক্সিং করে তাদের জন্য আসলে হ্যাঁ, সো বেসিক্যালি ফরচুন বরিশালের জন্য এটা কমপ্লিটলি লস প্রজেক্ট, এন্ড অন্য টিমের জন্য কি আমি বলতে পারি না। 3 seasons of Scandals have been possible all thanks to the support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ. The food is fantastic. I think the ambience is great and prices are affordable too. আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. বাংলাদেশ ক্রিকেটের বিগ ফাইভ পঞ্চপাণ্ডব তামিম, মুশফিক, সাকিব, আশরাফি অ্যান্ড মাহমুদুল্লাহ। অনেকেই বলে দিস ওয়াজ আ ব্লেসিং ফর বাংলাদেশ ক্রিকেট, আবার নতুন আমরা দেখতেছি প্লেয়াররা বলছে দিস ওয়াজ আ কার্স ফর বাংলাদেশ ক্রিকেট। আপনাদের কি মনে হয়? না, আমার কাছে মনে হয় স্বাভাবিক। আপনি যখন একটা হোল গ্রুপ অনেক দিন ধরে খেলবেন, আপনি যদি অন্যান্য টিমেও দেখেন, যেরকম অস্ট্রেলিয়া যদি খেয়াল করে দেখেন, হেইডেন, ল্যাঙ্গার, পন্টিং, মার্টিন বলেন, গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ম্যাকগ্রাথ, সো দে ইজ এ বাঞ্চ অফ প্লেয়ার হু প্লেস মোর দ্যান 15-20 ইয়ার্স। তো স্বাভাবিক তখন একটা অন্যরকম গ্রুপ একটা হয়েই যায়, যেটা কিনা ইন্ডিয়াতে যদি খেয়াল করেন ভিভিএক্স লক্ষ্মণ, বীরেন্দ্র সেহবাগ, গাম্ভীর, সচিন, রাহুল দ্রাবিড়, জাভাগাল শ্রীনাথ বা অনিল কুম্বলে, হরভজন, তো মানে যেখানে যাবেন মাহেলা, সাঙ্গা, এরকম ওয়াসিম ওয়াকার, সাইদ আহমেদ তো থাকবেই। তো আমার কাছে মনে হয় যেহেতু স্বাভাবিক, হয়তো বা আমরা যারা 5 জন ছিলাম আমরা চেষ্টা করছি যে আমরা যেন যতটুকু খেলে মোর কনসিস্টেন্ট যেন হতে পারি এবং যেন টিমের উইনিং কজে যেন আমাদের ইম্প্যাক্টটা বেশি থাকে। তো হয়তো বা সেই দিক থেকে, আর এটা তো আমরা নিজেরাই নামটা বানিয়ে নিই বা আমরা নিজেরা এসে বলি নেই, আমাদের হয়তো মানুষ ওইভাবে করে রেসপেক্ট করে বা ওইভাবে ভালোবেসে এই নামটা দিয়েছিল। বাট আমার কাছে মনে হয় যে এই 5টা না হয়ে আমার কাছে মনে হয় যদি আরও 7 মানে আর 2টা বেশি হতো, 7টা বা 8টা এরকম যদি আরও একটু কনসিস্টেন্ট আরও কিছু পারফর্মার, আমি বলবো না যে ছিল না, বাট অন অ্যান্ড অফ ছিল। তো আরেকটু হলে হয়তো বা বাংলাদেশ টিম আরও একটু উইনিং রেকর্ডগুলো ডিফারেন্ট। এই নামটা তো আর এই 5 জনের ক্রিয়েট করা না, নামটা মিডিয়া ক্রিয়েট করা, ফ্যান্সদের এই জিনিসটাকে নিয়ে আলোচনা করা পজিটিভলি। সো এরকম 6 নাম্বার 7 নাম্বার যদি ওই লেভেলের পারফরমেন্স করতো বা ওই লেভেলের পারফরমেন্স যে করে নেই, আমি এটা কোনো দিন বলবো না। মুস্তাফিজ ডিড ব্রিলিয়েন্টলি, হ্যাঁ, আরও সময়ের মতো অনেকেই করেছে, বাট কনসিস্টেন্টলি যদি এভাবে করে পারফরমেন্সটা করতো, আই এম শিওর যেটা টপ 6 হইতো বা টপ 7 হইতো বা টপ 5 হইতো, বা এখন চলে যাওয়ার পর এখন তো হইতে পারতো। আমি প্রশ্নটা করছি যে সৌম্য সরকার মিডিয়ার সামনে বললো যে I think- পঞ্চপাণ্ডব ওয়াজ আ ব্যাড থিং, এবং No. প্লেয়াররা একটা ডিভিশন ফিল করতে পারতো, প্লেয়াররা এমন ফিল করতো যে তারা যদি ভালো পারফরমেন্সও করে সবসময় ভালো ক্রেডিট কিংবা অ্যাটেনশন যায় তো এই বিগ ফাইভের না কাছে। ভাই, আমি এই জিনিসটা মানে আই নো সৌম্য, আই নো হিম ওয়েল, আই ডোন্ট থিঙ্ক হি হ্যাজ সেড ইট লাইক দ্যাট। এটা কিভাবে করে আসছে এটা অনেক কিছু ডিপেন্ড করে। সো জাস্ট বিকজ একটা প্লে কার্ড দেখে বা একটা কোনো একটা জায়গায় হেডলাইন দেখে আমার মনে হয় না যে আমার আর ওর স্পেশালি এ বিষয়ে কোনো কিছু বলে দেওয়া উচিত। বাট আই ডোন্ট থিঙ্ক, বিকজ হি হ্যাজ প্লেড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনিংসেস ফর বাংলাদেশ, সৌম্য। হ্যাঁ, আমি আপনাকে বললাম যে হ্যাঁ, এই 5 জনকে নিয়ে আলোচনা বা কথাবার্তা অনেক বেশি হইতো, বাট এটার 5 জনের বাইরেও অনেকেই ছিল যারা সময় মতো অনেক ইম্পর্টেন্ট ইনিংস খেলেছে। মানুষজন এটা ভুলে যাচ্ছে যে ধরেন এই 5 জনকে নিয়ে আলোচনা অনেক বেশি ছিল, ক্রিটিসিজমও কিন্তু এদেরকে নিয়েই অনেক বেশি ছিল। সো ওয়াই ডোন্ট ইউ অলসো ব্রিং আপ দ্য ব্যাড সাইড, প্রেশারও কিন্তু অনেক হিউজ ছিল, স্বাভাবিক। যেটা আমাদেরকে সাফার করতে হয়। হ্যাঁ, তো হ্যাঁ, গুড সাইড তো এভরিবডি এনজয়স, বাট
আলোচনা, গালি, ট্রল। না সুমন বলেও থাকে, বাট আমি মনে করি মানে ওই যে ওর জায়গায় যদি আমি থাকতাম এটাকে আমি অন্যভাবে নিতাম। এখন ও কোন কনসেপ্টে নিয়েছে সেটা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এরকম 5-6 জন যদি আমার টিমে থাকতো আর আমি যদি এরকম একটা ইয়াং প্লেয়ার ওই টিমে সুযোগ পেতাম, এর চেয়ে আরো বড় ব্লেসিং তো আমার জন্য কিছুই হতো না। যে আমি এরকম একটা টিমে আসলাম যেখানে বাল্ক অফ দ্য হয়তো মেজরিটি প্রেশার আমার অন্যান্য প্লেয়াররা নিবে, আর আমি জাস্ট গেট ইন এসে আমার অ্যাটলিস্ট কয়েকটা 5-6 মাস বা কয়েকটা ম্যাচ আমার মতো করে সাজিয়ে দেন আই উইল টেক ওভার ফ্রম দেম। সো then এইভাবে again- কিন্তু লেগেসিগুলো Then again, create মানে হয়। আমি আসলে I'm sure মুশফিকও হয়তো এটা দেখেনি, but I don't believe because he's part of us, we are part of him. We are all একটা family, so I don't think he meant that way. This is what my personal opinion is. 2015 সালে বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটা স্পেশাল একটা ফিলিং ছিল। ইন্ডিয়াকে সিরিজে উইন, তারপর পাকিস্তানের সাথে উইন, সাউথ আফ্রিকার সাথে উইন। What was different about the team? মানে was it the confidence, নাকি mentality, was it the captaincy? ওই সময় আসলে what was the feeling like? I think we had a meeting in 2015 when Hathura Singh came in. So আমাদের একটা মিটিং, if you remember মুশফিক, একাডেমির রুমে একটা মিটিং হয়েছিল, ঠিক না? একাডেমি। সো ওই মিটিংয়ের কাপল অফ পয়েন্টের যদি বলি, একটা পয়েন্ট ছিল যে ওই সময় কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, টু কোয়ালিফাই ফর 2017 চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি। হ্যাঁ, সো 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার জন্য আমাদের কয়টা ম্যাচ জিততে হবে বা সিরিজ জিততে হবে, এটা একটা অনেক বড় ইকুয়েশন ছিল। আজকে ওটা নিয়ে কেউ আলোচনা করে না, বাট ইটস অলমোস্ট ইম্পসিবল টাস্ক উই কমপ্লিটেড, এবং সব বিগ টিমস, সব বড় বড় টিমের সাথে। সো ওই মিটিংয়ের মধ্যে একটা আলোচনা ছিল যে আমরা লেটস স্টার্ট উইনিং অ্যাট হোম। আমরা কোনো এক জায়গা থেকে তো জিতা শুরু করতে হবে। লেট ফোকাস উইনিং অ্যাট হোম, উইনিং হোমে আমরা হারবো না, অ্যান্ড দেন স্লোলি এই জিনিসটা কনভার্ট করবে ওভারসিজ ট্যুরে। টার্ন মিরপুর ইনটু আ ফোর্ট্রেস। ঠিক আছে, সো হোমে হারবো না, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি, মানে মিরপুরটাকে নিয়ে না, মানে অবশ্যই আমি অ্যাজ আ ব্যাটসম্যান আই ডোন্ট লাইক ব্যাটিং দেয়ার, আই এম শিওর মুশফিক অ্যাজ আ ব্যাটসম্যান ডাজন্ট লাইক ব্যাটিং দেয়ার, বাট ইটস আ হোম অ্যাডভান্টেজ, আই ডোন্ট সি এনিথিং ব্যাড ইন ইট। হ্যাঁ, আপনি ডোমেস্টিকে ভালো উইকেট দেন, আপনি সার্টেন টিমসের সাথে ভালো উইকেট দেন, ঠিক আছে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং। ডাজন্ট ম্যাটার হাউ। এক্স্যাক্টলি, ইট ডাজন্ট ম্যাটার হাউ, ইউ হ্যাভ টু উইন। হ্যাঁ, বাট আপনি অন্য সব জায়গায় আপনার ভালো উইকেট দেওয়া উচিত, ওগুলো আই এগ্রি টু হোয়াট আদার্স সেইস। সো এখান থেকে এই জিনিসটা শুরু হওয়া, দ্যাট উই উইল নট লুজ অ্যাট হোম, এই মেন্টালিটি ছিল না, ওটার মুশফিক অনেক বড় পার্ট। এখানে কি আপনি কোচকে ক্রেডিট দিতে চাচ্ছেন যে হাতুর সিং মানে হি ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ। না অবশ্যই অনেক একটা তো বড় part চেইন ইন কমান্ড লাগবে, এবং আমি মনে করি আতর সিং এবং মাসুরি ভাই ওয়াজ দ্য মেইন গাই। এবং যেটা ও বললো ওর সাথে আমি একটু অ্যাড করি যে ওই পার্টিকুলার সময়টা কয়েকটা ইয়াং প্লেয়ার যারা এসেছিল তারাও খুব ভালো ক্লিক করেছে, যেরকম ফিজ, সৌম্য, ইভেন সৌম্যর কিন্তু ডেবিউ তখন, সৌম্য, দেন সাব্বির, ইভেন নাসির তখন লাস্ট ও। তো আমার কাছে মনে হয় যে এটা একটা হিউজ প্লাস পয়েন্ট ছিল যে আমরা যারা মোটামুটি খেলছিলাম অনেক দিন থেকে, বাট যখন একটা ইয়াং প্লেয়ার এসে সঙ্গে সঙ্গে ক্লিক করে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, এটা কিন্তু আপনার টিমের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কারণ স্বাভাবিক তখন অন্যান্য অপোজিশনে কিন্তু ওই প্লেয়ারটাকে নিয়ে ওইরকম করে অ্যানালাইসিস করার সুযোগ পায় না। তো দেখা যায় যে প্রথম 5-6টা ইভেন 1-2 ইয়ার দে রিয়েলি গেট অল দ্য সাকসেস। সো ওই জায়গাটায় খুব ইম্পর্টেন্ট। One of the biggest reason was Mustafiz. 100%. We 100%. found a bowler that can change the game at any time. So that was the biggest advantage that we had. ওই সময় ধরেন আমিও সেঞ্চুরিজ করেছি, ও সেঞ্চুরি করেছে, এটা হয়েছে, বাট দ্য প্রবলেম হয়ে যেত আমাদের অনেক সময় 300 রান 350 রান চেস করে ফেলতে হইতো, সেঞ্চুরি করে আসলে অনেক সময় লাভ হইতো না। বাট উই ফাউন্ড সামওয়ান, দোজ 10 overs like was gold for us. And then obviously Taskin again, ইন্ডিয়ার সাথে সিরিজে if I remember, হ্যাঁ 4টা খেলছে নাকি? তাসকিন, রুবেল, everybody thinks about মাশরাফি and everybody মাশরাফি thinks about Mustafi's 5 wicket, but for me Taskin was the hero in the first game because India was almost 100 for 1. এরকম কিছু যাচ্ছিল, তাসকিন got the 2 wickets that we needed, Virat Kohli and Shikhar Dhawan. So আমরা ওই যে এই ছোট ছোট কন্ট্রিবিউশন sometimes আমরা ভুলে যাই ক্রেডিট দিতে। Same with South Africa সিরিজে there were a lot of times where Rubel took a very important wickets or Mahmudullah came in and took some important wickets or Sabbir took something,
বাট আমরা সবসময় ওই 5 উইকেটস ওটা নিয়ে আমরা অনেক সময় করি, এই কারণে যে এদের অনেক প্লেয়ারের মনে যে কষ্ট যে তাদের ওই কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা হয় নাই বা কথা হয় নাই, আমি এটার সাথে একবারও ডিসএগ্রি করি না। কারণ সাউথ আফ্রিকা সিরিজে আমার কাছে মনে হয় অ্যাট পার সৌম্য সরকার ছিল উইথ এনি আউটস্ট্যান্ডিং ব্যাটসম্যান বাট এটা হচ্ছে ক্রেডিটের ব্যাপার হচ্ছে মিডিয়া কখনো ক্রেডিট দেয় না, বাট ড্রেসিং রুম তো হ্যাঁ, অলওয়েজ হ্যাঁ, ক্রেডিট দিত। ড্রেসিং রুম Dressing room always, is great. সৌম্য সরকার দ্যাট 2 innings that he played, unbelievable innings. Soumya Sarkar again, he played another great innings against Pakistan in the last ODI. got 100. Got 100, right? So credit যে পায় না এটা বলবো না, বাট আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্লেয়ারকে আরো একটু বেশি আমরা হয়তোবা অ্যাজ ফ্যান্স অ্যান্ড অ্যাজ মিডিয়া আরেকটু বেশি আমরা ওদেরকে প্রেস করতে পারতাম। একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমি অনেক স্ট্রংলি বলতে পারবো যে 2019-এর ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ফ্যান একটা ফিলিং ছিল যে দিস ইজ ইট, এবারই হবে, এবার ট্রফিটা অলমোস্ট দেয়ার। I think মানে মুশফিক ক্যান So বলতে পারে, but close. I think we played quite well in 2019 World Cup. We অ্যামেজিং। amazing. আমরা Apart from India আর পাকিস্তান, India এই দুটো Pakistan game, but India game also we didn't হ্যাঁ play মানে- badly. হ্যাঁ, Pakistan game we played, That's bad. ঠিক না? আপনি যদি but overall we played well. হ্যাঁ, আমরা যদি আপনার নিউজিল্যান্ডের খেলাটা সামাও জিতে যেতাম, we were very close, তাহলে we were almost there, and then Sri Lanka game got washed out. মানে আমরা তো যদি ভুল না বলি মুশি যে মানে আমরা মনে করছিলাম দ্যাটস আওয়ার উইনিং গেম না, নাকি ব্রিস্টল ব্রিস্টল। সো 2019-এ যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়েছে, ইফ আই বি রিয়েলি অনেস্ট, আমি যদি 25% ভালো খেলতাম আর মাশরাফি ভাই যদি 25% ভালো খেলতো, আমরা সেমিফাইনাল খেলতাম। বিকজ সাকিব had an outstanding tournament, আউটস্ট্যান্ডিং। মুশফিক had an outstanding tournament, মাহমুদুল্লাহ had very also good. had a fantastic tournament, হ্যাঁ, প্লাস আমাদের আরো বোলাররাও কম বেশি ভালো করতেছিল। From 15 to 19, I was unbelievable as performance. So আমি যদি যা করছি তার চেয়ে বেশি না 25%, আর মাশরাফি ভাই যা করছে তার চেয়ে 5টা উইকেট বেশি পাইতো। উনি তো মনে উইকেটই পায় না হয়তো বা, বাট উনি 5টা উইকেট যদি পাইতো আর আমি যদি 25% ভালো খেলতাম, আমরা সেমিফাইনাল খেলে নিতাম। 2019-এর ওয়ার্ল্ড কাপ থেকে আপনার সবচেয়ে বড় আফসোস বা আমার আফসোস, হ্যাঁ আমি বলবো, বিকজ আফসোস বাট শিক্ষাও, জীবনের শিক্ষাও, বিকজ মানে কোনো কিছু খুব বেশি জোর জবস্তি করে চাইতে নেই, এটা হলো শিক্ষা। বিকজ আই ওয়াজ সো কনফিডেন্ট, বিকজ আই হ্যাড amazing 4 years in a row, and I knew that this is my time. 15 I didn't do much, 7 I didn't do much, 19 is my time where I will show the world, and that was my downfall. I created pressure inside me. মানে মানুষ আমাকে প্রেশার দেওয়া হচ্ছে, আমি নিজের মধ্যে প্রেশার ঢুকে নিয়েছিলাম, বিকজ আই ওয়ান্টেড টু ডু সো ওয়েল। প্রথম ম্যাচ ফেল হলো, সেকেন্ড ম্যাচ ফেল হলো, আমার নিজের মধ্যে প্রেশারটা বাড়া শুরু হলো, বিকজ আমার এক্সপেকটেশনটা আমি মিট করতে পারতেছিলাম না। সো দ্যাটস আ লেসন ইন লাইফ। সো মুশফিক ভাই ফ্যানদের সবসময় একটা আশা ছিল যে এই ক্রিকেট টিমটা উড ব্রিং আ ট্রফি ওয়ান ডে, এটা নিয়ে কি আপনার অনেকবার একটা আফসোস কাজ করে? না, অবভিয়াসলি যেটা তো আমি বলবো যে স্বাভাবিক, আমাদের লাস্ট যদি যে 5 জনের কথা বললেন যে আমাদের যতটুকুই ছোট অল্প কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, বাট সবচেয়ে বড় যেটা আমি করবো যে আফসোস ছিল যে আমরা কোনো একটা আইসিসি ইভেন্ট আমরা জিততে পারি নাই, টু বি অনেস্ট। এটা আমাদের জন্য একটা বড় আফসোসের জায়গা ছিল। মানে কয়েকবার আমরা ক্লোজ গিয়েছিলাম, বাট আমি মনে করি যে বাট আমাদের এটা উচিত ছিল। তাহলে মানে আশা করতাম যে নেক্সটে যারা খেলছে এবং নেক্সটে যারা আসবে তাদেরও একটা অন্যরকম গোল থাকতো এই জিনিসটা অ্যাচিভ বা ব্রেক করার। হোয়াট হ্যাজ টু চেঞ্জ? ইজ ইট দ্য মেন্টালিটি অর? না, আমার কাছে মনে হয় যে বড় টুর্নামেন্ট আসলে যেটা তামিম বললো যে স্পেশালি এরকম আইসিসি ইভেন্টগুলো ইটস এ হিউজ টুর্নামেন্ট। তো এখানে হয় কি আপনার 2 জন বা 3 জন ভালো খেললে আসলে টুর্নামেন্টে জিতে যায় না। ইউ হ্যাভ টু ক্লিক অ্যাটলিস্ট 5 or 6 গাইজ ইন ইউর টিম, সেটা যেই হোক। আপনি যদি এখন এই জিম্বাবুয়ে যে এবার সুপার 8 থেকে এখন কোয়ালিফাই করলো, ইফ ইউ লুক অ্যাট দেয়ার স্ট্যাটস, শুধু কিন্তু একা সিকান্দার রাজা না বা রায়ান বেনেট না, এখানে কিন্তু মুজার রহমানি বলেন, আপনার যে ওপেনারটা যেটা আমার মানে ছিল হলো, হ্যাঁ বেনেটের কথা বলেন, দেন এনগারাবা বলেন, দের ইজ 5-6 গাইজ হু স্টুড আপ। তো ইন্টারন্যাশনাল লেভেলে মানে এরকম বড় টুর্নামেন্টে আপনাকে 5-6 জন কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে হয়, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু
স্পেশালি আমাদের tournament. টিমে ধরেন আমাদের সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জিতানো প্লেয়ার খুব কম আমাদের। যেরকম আপনি ধরেন বিরাট কোহলি অনেক সময় বা রোহিত শর্মা একা ম্যাচ জিতে দিতে পারে, আমাদের ক্ষেত্রে আপনি ধরেন অলওয়েজ 3-4 জনকে পারফর্ম করতে হয়। হি ডাজ লিটল, আই ডু লিটল, সাকিব ডাজ একটা চাঙ্ক, অ্যান্ড দিস ইজ হাউ উই ওয়ান ম্যাক্সিমাম গেমস। হ্যাঁ, সিঙ্গেল হ্যান্ডেডলি আমাদের মধ্যে যে ম্যাচ জিতায় না তা বলবো না, হ্যাঁ ওকেশন, বাট রেশিওটা কম। হইলো বড়। যদি আমরা 4-5 বা ধরেন মুস্তাফিজ, সৌম্য, সাব্বির এরা 3 জন ভালো খেললো, আমরা জিতে গেলাম, আমরা সাপোর্টিং রোল প্লে করলাম। এই ক্ষেত্রে আমাদের টিমটা ছিল এরকম। দিস ওয়াজ আমাদের টিম। আপনি যেটা আপনি আপনি ট্রফির কথাটা বলতেছিলেন, বাট হ্যাঁ দ্যাটস ট্রু যে ট্রফি আমরা আনতে পারি না। ইটস অলওয়েজ আ ডিসঅ্যাপয়েন্টেড। আমরা অনেকগুলো ফাইনাল খেলছি বাট আমরা ট্রফি আনতে পারি না। দ্যাট ইজ অ্যাবসলিউটলি, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন ফেয়ারলি। সো বাট আমি এই জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখি। যে প্রত্যেকটা জেনারেশন, whether it's in sports, in family, or business, anything, does their bit. সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের যেটা সবচেয়ে বড় যে জিনিসটা দরকার ছিল, ওটা এই জেনারেশনটা করতে সফল হয়েছে। অ্যান্ড সফল হয়েছে কি, বাংলাদেশ তো কোনো সময় সেমিফাইনাল খেলবে এটাও চিন্তা করতো না, বাংলাদেশ ফাইনাল খেলছে। সেকেন্ড যে জিনিসটা যেটা আমি মনে করি যেটা সবচেয়ে বড় চেঞ্জ এই জিনিসটায়, যে ফর লেটস সে 2001, 2002, লেটস সে 2005, 6, 7 or maybe 8, 9 পর্যন্ত, টিল 2015 থেকেই এই চেঞ্জেসটা আসছে। তার আগ পর্যন্ত আপনি খেলা দেখতে গেছেন, অবশ্যই। আপনি যখন যাইতেন রেজাল্ট আপনি জানতেন না কি হবে, আপনি জানতেন যে বাংলাদেশ হারবে। আই এম টকিং অ্যাবাউট 2010, 11, 12, রাইট? আফটার 2015 যখন আপনি খেলা দেখতে গেছেন, আপনার মধ্যে কি আশা ছিল না যে না বাংলাদেশ জিততে পারে? দিস ইজ দ্য চেঞ্জ দ্যাট উই ডিড, অ্যান্ড দিস ইজ দ্য বিগেস্ট চেঞ্জ অফ দিস জেনারেশন, বাট দিস জেনারেশন ডিড। সামনে যে জেনারেশনরা আসছে, আই এম শিওর তারা ট্রফিজ জিতবে, তারা ওয়ার্ল্ড কাপে ফাইনালে খেলবে, সেমিফাইনালে খেলবে, বা ওয়ার্ল্ড কাপে ফাউন্ডেশনটা তাদের জন্য করে হ্যাঁ, যাচ্ছে। হয়তোবা আমাদের যে এবিলিটি ছিল, উই শুড হ্যাভ ওয়ান ট্রফিস, এটা কিন্তু আমি কোনোভাবেই এক্সকিউজ হিসেবে দিতে চাচ্ছি না। বাট এই ট্রানজ্যাকশনটা, মানুষের চিন্তা যে তো হারবেই না, আজকে আমরা জিতবো, এই ট্রানজ্যাকশনটা ইজ ভেরি ভেরি বিগ, মেবি সামটাইমস বিগার দেন উইনিং আ ট্রফি। ইন্টারেস্টিং। আমাদেরকে একটু এক্সক্লুসিভ অ্যাক্সেস দেন এই মজার এই সাকসেসফুল পিরিয়ডটাতে। হোয়াট আর সাম অফ দ্য ফানিয়েস্ট মারামারি মার্কা স্টোরিজ? মারামারি তো আমার আর ওর মধ্যে অনেকই হয়েছে, মানে মারামারি কি ঝগড়াঝাটি, একটা শুনি। স্টোরি, আই এম আ বেটার স্টোরি টেলার, ঠিক আছে দেন, ঠিক আছে। সো আমি বলি, জিনিসটা হলো মজার 17টা বলি, চ্যাম্পিয়ন্স ট্রফিটা, ঠিক আছে? তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার ইংল্যান্ডের সাথে ফার্স্ট ম্যাচ আমাদের ওভালে, আর মুশফিকের, মানে আমি একটা বললাম না যে ওর সব কিছু দেখা কিন্তু একটা এক্সপিরিয়েন্স। মানে আমি আশা করি কোনো দিন যদি আপনাদেরকে আমি ড্রেসিং রুমে নিয়ে যেতে পারি, তাহলে আপনি বুঝবেন যে হোয়াট ইজ মুশফিকুর রহিম অল অ্যাবাউট। হ্যাঁ, এভরি পার্সন হ্যাজ দেয়ার ইন্ডিভিজুয়াল সিট ইন ড্রেসিং রুম, ঠিক আছে? মুশফিক হ্যাজ 3, ঠিক আছে? So Mushfiq has 3. He has a corner to his name in Mirpur Stadium, and everywhere he goes, ঠিক আছে? So ওর জন্য ধরেন ওয়ার্ম আপের জন্য একটা জুতা, খেলার জন্য একটা জুতা, টসের জন্য একটা জুতা, হ্যাঁ, বাথরুমে যাওয়ার জন্য স্যান্ডেল, মাঠের ওই সাইডে যাওয়ার জন্য স্যান্ডেল, আলাদা সব সুন্দর করে সাজানো থাকে। এখন আমরা হলাম ইংল্যান্ডে, নর্মালি এই জিনিসটা অন্য কোথাও হয় না, বাট ইংল্যান্ডে হয়। সো ইংল্যান্ড হ্যাজ দ্যাট কালচার, ওই ফুটবলিং কালচার, যে হোম অ্যান্ড অ্যাওয়ে। সো আপনি ফুটবলে একটা জিনিস দেখবেন যে হোম টিম উইল অলওয়েজ গেট দ্য বেস্ট অফ দ্য বেস্ট ড্রেসিং রুম, অ্যান্ড অ্যাওয়ে টিম ওদেরকে ছোট্ট একটা জায়গায় দেয় টু মেক দেম আনকমফোর্টেবল বিফোর দ্য গেম ইভেন স্টার্টস। সো দে ক্যারি দ্য সিমিলার কালচার ইন ক্রিকেট। সো হোম টিমের বড় ড্রেসিং রুম, অ্যান্ড ওভালে অ্যাওয়ে টিমের জন্য ছোট। তো আমার একটু লেট এন্ট্রি হয়েছে, তার আগে মুশফিক ঢুকে গেছিলো ড্রেসিং রুমে। তো আমি যাই দেখি যে আমাদের প্লেয়ারগুলার কিছু প্লেয়ারের বসার জায়গায় নেই, ঠিক আছে? ব্যাগ নিয়ে ওই সাইডে দাঁড়াইছে, এই সাইডে দাঁড়াইছে, অ্যান্ড মুশফিক হ্যাজ ইজ ওর কর্নার, ওখানেও 2 জনের সিট নিয়ে এসে কর্নার সাজা রাখছে, ঠিক আছে? এখন আমি এটা দেখে আমি বলছি কি শুরু করছো, সব জায়গায় এটা করছ তুই, এই জায়গায় এসে আর ও খুঁজতেছে। হ্যাঁ, আমি জানতাম তুই বলবি। এই খেপে করে মুশফিক কি করলো, ব্যাগ ট্যাগ নিয়ে যায় বাথরুমে চলে গেল, বাথরুমে উঠে গেল শাওয়ারের নিচে। হ্যাঁ, তো এখন এটা নিয়ে তো ধরেন রাগারাগি কথা হচ্ছে না, হ্যাঁ, ভালো কথা।
অ্যান্ড পরের দিন খেলা, অ্যান্ড খেলা আমার আর ওর পার্টনারশিপ হলো সবচেয়ে বড় পার্টনারশিপ। আই স্কোর 100, হি স্কোর 80, ব্রিলিয়েন্ট ইনিংস হি প্লে। এখন আমি তো চিনি ওরে, আর আমাদের ক্রিকেটারদের মধ্যে কুসংস্কার কিন্তু অনেক বেশি, ঠিক আছে, ভেরি সুপারস্টিশন। তো খেলাটা হইলো শেষ, আমরা নেক্সট ম্যাচ আরেক জায়গায় খেললাম, আবার আমরা ওভেলে আসলাম, ঠিক আছে। ওভেলে এসে দেখি যে মুশফিক কোন সুন্দরভাবে আগেই ড্রেসিং রুমে যায় না, বাথরুমে যায় বসে গেল। এটা কেন বসছে জানেন? ওই যে আগের ম্যাচে 70-80 করছে, এই কারণে যে ওখানে বসে গেছে। তো এই ধরনের অনেক কাহিনী আছে, আই এম শিওর, মানে এটার মুশফিক ভাই, আপনার ক্রিকেটিং সুপারস্টিশনস গুলো কি একটু শোনা যাবে? না, খুব বেশি নাই এইরকম, খুব বেশি না। বাট আমার মানে রুটিনটা যেরকম, যেটা ও বললো যে সবসময় সেম থাকার চেষ্টা রাখি আমি। কোনো একটা ইউনিক এক্সাম্পল দেওয়া যাবে? মেবি মিরপুরে খেলার আগে সামথিং ইউ ডু। না, ইউনিক এক্সাম্পল বলতে আমি নর্মালি মানে টিম বাস যখন যায় তার একটু আগে যেতে পছন্দ করি, কারণ আমি কাজগুলো একটু আগে থেকে, মানে তাড়াহুড়া করে কাজ করার চাইতে আমি একটু নিজেরাই নিড সাম ওন টাইম, অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট। আচ্ছা, আরেকটা কথা বললো না তো, আরেকটা কথা মনে করি। সো আমি, সাকিব, মুশফিক, আমরা ওয়েলিংটনে রাস্তায় হাঁটতেছি টেস্ট ম্যাচের আগের দিন। হ্যাঁ, টেস্ট ম্যাচের আগের দিন তো আমি হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে আমরা ডিনার করে আসতেছিলাম কোথাও থেকে, তো মাটিতে আমি একটা পয়সা পাইছি, 10 cents, 10 cents। তো 10 সেন্টসটা আমি নিয়ে মুশফিকরে বলছি, দোস্ত কালকে তুই এটা পকেটে রেখে ব্যাটিং করিস, 100 করবি। জিজ্ঞেস করেন, হি স্কোরড 150 and his celebration was he took out the coin and he was doing this to me. মনে আছে তো? ওটা নিয়ে ব্যাটিং এ গেছিলাম। আচ্ছা, নিউজিল্যান্ডের ব্যাপারে যেহেতু আমরা কথা বলতেছি, আমি একটা প্রশ্ন ভাবছিলাম করবো কি বা করবো না, বাট আই থিঙ্ক ইটস অ্যান ইন্টারেস্টিং ওয়ান। ক্রাইস্ট চার্চে যে শুটিংটা হয়েছিল এবং আপনাদের যে ওই স্টোরিটা আমরা ফ্যান হিসাবে উই ওয়ার সিইং অন টিভি, সোশ্যাল মিডিয়া, ইট ওয়াজ প্রবাবলি দ্য স্ক্যারিয়েস্ট থিং উই হ্যাভ এভার সিন। ওই লাইভ ভিডিওগুলো দেখা, ওই এক্সপিরিয়েন্সটা আমরা কখনো ক্রিকেট প্লেয়ারদের থেকে ডিরেক্টলি শুনতে পাই না হোয়াট রিলি হ্যাপেন দ্যাট ডে, এবং ওই দিনটার অ্যাকচুয়ালি টার্ন আউট। আপনি কি শেয়ার করতে পারবেন? না, ওটা তো স্বাভাবিক, এটা তো আমাদেরও মানে লাইফে, ক্রিকেটিং লাইফে তো কখনো এরকম এক্সপিরিয়েন্স আমাদেরও হয়নি। তো মানে লিটারেলি নিজেদের চোখে এরকম দেখা যায় একজন এরকম শ্যুট করছে, রাস্তার পাশে 1-2 জন এরকম মানে মহিলা মানুষ, পুরুষ মানুষ পড়ে আছে, তো লিটারেলি তো এটা আসলে খুবই ভয়ানক ছিল। এবং আমি মনে করি যে তার মতো মানে মসজিদের মতো জায়গায় এরকম হবে, আর ফার্স্ট অফ অল নিউজিল্যান্ডের মতো জায়গা, এটা মানে কল্পনাও করা যায় না। আমাদের এখন, আমি হলাম ভাই আজান মানে নামাজ শুরু হবে তার 2 সেকেন্ড আগে যেতে চাই মসজিদে, আমি হলাম ওই ক্যাটাগরিতে পড়ি আর কি, ঠিক আছে। ওরা হলো যে একদম আরামসে খুতবা শুনবে, পুরাটা শুনে একদম যে প্রপারলি যেভাবে আমাদের সবার পড়া উচিত, ওরা ওইভাবে ফলো করে। তো টাইম সব সেট হয়েছে যে অমুক টাইমে যাওয়া হবে, মাঠ থেকে যাবো আমরা, মাঠ থেকে আমরা একসাথে যাব। তো ও আর তাইজুল ফুটবল খেলতেছিল ড্রেসিং রুমের মধ্যে। আপনাকে বলিনি যে আমরা যখন ওখানে ছিলাম তার ঠিক একদম অন ক্লক 30 সেকেন্ড আগে সে লাস্ট গুলিটা মারছে ওখানে, 30 সেকেন্ডস। ও যখন গাড়ি নিয়ে বের হচ্ছে, আমাদের গাড়ি যে ওর সাথেই, এটাও কিন্তু ভিডিওতে আছে, ওর তো গোপ্রো নিয়ে যাচ্ছিল। সো ইউ ক্যান সি দ্যাট আমাদের বাসটা সব জায়গায়। হ্যাঁ, এক্স্যাক্টলি 30 সেকেন্ডস বিফোর ওখানে ও লাস্ট গুলিটা করে গুলি করে। সো এই মুশফিক আর তাইজুল ফুটবল খেলতেছিল 1-on-1, ওখানে চেঁচাচেঁচিতে চিল্লাচিল্লি এইসব হচ্ছিল, তো ওখানে কিছু টাইম নষ্ট হলো। তারপরে রিয়াদ ভাই ওয়াজ দ্য ক্যাপ্টেন, ঠিক না রে? হ্যাঁ, প্রেস কনফারেন্স। হ্যাঁ, তো রিয়াদ ভাই ক্যাপ্টেন ছিল। রিয়াদ ভাইয়ের প্রেস কনফারেন্স গট ডিলেড ফর আ বেট, ঠিক আছে, বৃষ্টির কারণে প্র্যাকটিস তো গেছিল। তারপর আমরা সবাই বাসায় বসে আছি, নিউজিল্যান্ডের যে বাস ড্রাইভার সে সিগারেট খাচ্ছিল, আমাদের মতো না কিন্তু, আমাদেরগুলো কি করতো, দেখছে যে আসছে ফালে দিয়ে উড়ে যেত, ও পুরো সিগারেটটা খাবে, পুরো সময় নিয়ে সিগারেটটা খাইছে। তো ওখানে ধরেন কিছু মিনিট বেঁচে গেল। এইভাবে করে আমরা জিনিসটা বাঁচছি, কারণ আমরা যদি সময় মতো ওখানে পৌঁছে যেতাম আমরা কেউ বাঁচতাম না। লিটারালি আমরা তো মসজিদের ভিতরে ঢুকে যাই। এক্স্যাক্টলি, আমরা কেউ বাঁচতাম না। প্রথমগুলি আমি খেতাম, কারণ কি বলেন, সবচেয়ে শেষে বসি তাড়াতাড়ি বের হওয়ার জন্য, ঠিক আছে, এই কারণে দেখতেন যে আমি প্রথম গুলিটা হয়তো বা আমিই খেতাম। বাট না, স্ক্যারি পার্টটা কী ছিল, আমরা যখন যাচ্ছি তো দেখি যে প্রথমে দেখলো যে 2 জন বসে আছে, আমার মনে হয় মুস্তাফিজ আর সৌম্য বলতেছিল যে প্রবলি দে আর ড্রাঙ্ক, এভাবে করে পড়ে আছে। তার কিছু পর্যায়ে দেখি আরও 4-5 জন মানুষ পড়া। তারপরে একজন মহিলা গাড়িটা আমাদের সামনে ব্লক করে চিল্লাচিল্লি শুরু করলো, কান্নাকাটি শুরু করলো।
হেল্প মি ছিল তোর মনে আছে? হেল্প And মি আমাদের সাইডে দেখতেছি লাশ পড়া সব, ঠিক আছে? আর আপনার নিজের চোখে ইউ গাইস স হ্যাঁ 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 আমরা হ্যাঁ, হ্যাঁ। আমরা দেখতেছি এগুলা, আর এখন আমরা তো বুঝতেছি না যে কি হয়েছে, উই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপনিং। আমাদের কাছে যে ওখানে মানুষজন থেকে শুনতেছি যে টেররিস্ট অ্যাটাক শুনতেছি, আর এটাও শুনতেছি যে ওরা এখনো ভিতরে, ঠিক আছে? আমরা এমনি স্টাক হওয়া একদম গাড়ির মাঝখানে, মসজিদ ধরেন আমরা উল্টা সাইড থেকে দেখতে পারতেছি মসজিদ, অ্যান্ড কী করবো কিচ্ছু বুঝতে পারতেছে না। এর মধ্যে পুরো হলিউড স্টাইলে পুলিশ আসলো, যেভাবে করে হলিউড মুভিতে দেখেন না, হ্যাঁ হ্যাঁ করে এরা আসলে। হ্যাঁ উই ডোন্ট হ্যাঁ আমাদের মধ্যে হলো সব পাঞ্জাবি টুপি সব এগুলো পরা, ঠিক আছে? এখন ও তো খুঁজতেছে মুসলিম অ্যান্ড এশিয়ান, ওই লোকটা কিন্তু ইউ ওয়াজ টার্গেটিং মুসলিম। আপনি যদি ঠিক করে জানেন, ও কিন্তু তার আগে 2 জুম্মায় এসে দেখে গেছে। ও মিসক্যালকুলেটেড দ্য টাইম। ও যদি ধরেন 10 মিনিট পর আসতো, তাহলে তো ওখানে ও মানে অনেক মানুষ। রক্তর বন্যা হয়ে যেত ওই জায়গায়। তো 10 মিনিট আগে এসে গেছে। এখন সামহাউ উই মেড আ ভেরি ব্রেভ ডিসিশন দ্যাট এভাবে করে তো বসে থাকতে পারবো না। আমরা বাস থেকে নামি, একটা মাঠ ছিল, মাঠটা ক্রস করলেই স্টেডিয়াম, হেগলি ওভাল, হ্যাঁ, ঠিক আছে? একটা পার্ক। আর আমরা বেরোচ্ছি কেমনে দেখেন, এক একজন ব্যাগ টুপি পাঞ্জাবি পরা, ঠিক আছে? এখন এরকম সবাই তো ভেরি ইজি টার্গেট না, আমরা তো ওরা তো আমি বুঝতেছি বুঝছি আমি হাসবো নাকি সিরিয়াস ব্যাগ টুপি পাঞ্জাবি পরে। আমি যেটা মিন করতে চাচ্ছি Yeah. যে উই আর ভেরি ইজি টার্গেট, যে উই মুসলিম। অফ কোর্স ইয়া আমি ওই জিনিসটা মিন করতেছি। এখন ও যদি এটা দেখতো, ও কিন্তু গাড়িতে গুলি গুলি মেরে মেরে যাচ্ছিল। আপনি যদি আমি জানি ইফ ইউ সি অল দ্য ফোন ভিডিওস অফ হিজ অর নট। শ্রেণী ছিল বেচারা হিন্দু, ও তো হ্যাঁ, আবার এক মানে আমাদের ইন্ডিয়ান একজন অ্যানালিস্ট ছিল, উনি হিন্দু, অ্যান্ড উনিও বিপদে পড়ে গেছে আমাদের কারণে, ঠিক আছে? এখন সামহাও আমরা সাহস করে কোনোভাবে মাঠ থেকে দৌড় দিয়ে যাই, আমরা স্টেডিয়ামে চলে গেছি। বাট দ্যাট ওয়াক যখন আমরা যাচ্ছিলাম ওয়াজ মানে সো স্কেরি। তারপরও আমরা একটা স্টেজ পর্যন্ত ঠিক ছিলাম, বিকজ উই ডিডন্ট নো হোয়াট হ্যাপেন ইনসাইড। উই স বডিজ আউটসাইড, বাট উই ডিডন্ট নো দিস এত বড়। When we ভিডিওটা went দেখার back to পর, the হ্যাঁ। hotel, আমরা সবে রিয়াদ ভাইয়ের রুমে ঢুকলাম, and then the video started to come out, ঠিক আছে? আমরা তখন তো শেষ, ওখানে কান্নাকাটি শুরু হইলো প্লেয়ারদের অনেকের, সবাই এক একটা রুমে 3-4টা মানুষ করে ঘুমাইলো, মানে কেমনি এখান থেকে বাইরে হবে। আর মানে আমরা তো ভয়ে কাঁপতেছি ওই সময়। পরে So- নিউজিল্যান্ড প্লেয়ার ওরাও আসছিল এসে হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ, ওরা এসে দেখে টেকে গেল। আই রিমেম্বার ওরা এত ভালো ছিল, when we left for the airport, we were escorted by the helicopters and all police and everything. যখন চেক ইন করতেছি, ওরা কোনো ওয়েট টেট চেক করে না, কিচ্ছু করে না, এভরিথিং ওয়াজ লাইক দে ওয়ার ভেরি ভেরি নাইস, দোজ পিপল আর ভেরি ভেরি নাইস। বাট ইট ওয়াজ মানে একটা ট্রমা ছিল, ট্রমা স্টেড উইথ আস ফর অ্যাটলিস্ট উইথ মি ফর 40 days। আমি যখন বাসায় আসছি, when I used to close my eyes, হ্যাঁ ঘুমালাই, হ্যাঁ, এক্স্যাক্টলি। তোরও আমি শিওর হ্যাঁ, হয়েছে, এরকম অনেকে রয়েছে। এই ট্রমার থেকে বেরোতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে। ইভেন মসজিদে যেতেই অনেক সময় ভয় হ্যাঁ, লাগতেছিল। মানে ভয়ে তো যেতে পারতাম না। সো প্লেয়ারদের যখন এই ধরনের ট্রমাটিক ইনসিডেন্ট ফেস করতে হয়, বিসিবি থেকে কোনো মেন্টাল হেলথ ধরনের কোনো সাপোর্ট দেওয়া হয়? না, ওই কেসে তো হয়নি। না, আমাদের এরকম হয়নি। ডিড দ্য প্লেয়ার্স নিড মেন্টাল হেলথ সাপোর্ট? আই থিঙ্ক সো, ডেফিনেটলি। মানে আমরা তো Obviously, হলে তো ভালো হতো। আমরা তো অনেক সময় তো বুঝি না যে আসলে কি দিয়ে সাফার করতেছি আমরা। যারা এক্সপার্ট ওরা বলতে পারে না যে আমরা কি দিয়ে সাফার করতেছি। আই থিঙ্ক এটা অনেক নিডেড, আর স্পেশালি এখনকার যুগে, স্পেশালি উইথ দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরিথিং, অ্যাবসলিউটলি নেসেসারি। প্লেয়ারদের ওয়েলফেয়ারের ব্যাপারে কথা বলা খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি মিথুন ইজ কোয়াবের প্রেসিডেন্ট, এবং কয়েকদিন আগে মিথুনকে স্টেডিয়ামে ফ্যানরা গাইড লাইতেছে ওপেনলি, সোশ্যাল মিডিয়াতে গাইড লাই, স্টেডিয়ামের সামনে গাইড লাইতেছে, ফ্যানরা জাস্ট গোয়িং অফ এট হিম। এখানে কি বোর্ডের কোনো এক ধরনের দায়িত্ব আছে না টু স্টপ দিস অর টু নট অ্যালাউ দিস? কারণ বিদেশে যখন আমরা when we see কোনো ধরনের ফরেন স্টেডিয়ামে খেলা হচ্ছে, ক্লাবগুলোকে ফাইন করা হয় if players are abused at the stadium. In fact, ক্লাবের রেসপন্সিবিলিটি to ensure যে প্লেয়ারদের মেন্টাল হেলথ, বাট বাংলাদেশে none of that is happening at the moment. So ভাইয়া, what do you have to say about that? না, অবভিয়াসলি এটা তো আসলে কখনোই কাম্য না। স্বাভাবিক, আপনি যখন নিজের দেশের হয়ে ক্রিকেট খেলবেন এবং নিজের দেশেরই, যদি আপনি বাইরে কোনো দেশে গিয়ে খেলছেন, সেখানকার লোকাল ক্রাউড করছে, তাও অনেক সময় এটাও যেটা বললেন যে এটা একটা অ্যাবিউসের মধ্যে পড়ে যায়। বাট নিজের দেশে যখন নিজেই ক্রিকেট খেলছেন এবং নিজের দর্শকরাই আপনাকে একটা মানে আনইথিক্যাল একটা জিনিস নিয়ে, যেটা মানে কোনো রিজন নেই, কোনো লজিক নেই, আপনাকে অ্যাবিউজ করছে, এটা তো অবশ্যই এটা খুবই নিন্দাদায়ক। এবং এখানে আমার বোর্ডের কাছে দায়িত্বটা আসলে না কি? অবভিয়াসলি, এবং স্বাভাবিক, তারাই আমাদের গার্জিয়ান, তো সব দিক থেকেই তারা সবসময় অনেক সময়
পার্সিউ করে যে হ্যাঁ তারা গার্জিয়ান, কিন্তু এই কিছু কিছু জিনিস আছে সেগুলো তারা ওভারলুক করে যায়। এটা একটা ওয়ান অফ দোজ ইস্যুস। তো আমি মনে করি যে অবশ্যই এটা তো কখনোই হওয়া উচিত না। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা স্পেসিফিকলি যখন আমরা একটা ক্যাচ ড্রপ করি বা জিরোতে আউট হয়ে যায়, তখন যদি আমাদেরকে বকাবকি করে, এই জিনিসটা কিন্তু আমরাও স্পোর্টিংলি নিই, যে আমরা জানি যে আমি একটা ভুল করছি। বাট আননেসেসারি যে জিনিসটা করা হয় অনেক সময়, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম অ্যান্ড দিস ওয়ন্ট বি দ্য লাস্ট টাইম। বাট মাই কোয়েশ্চেন টু এভরিওয়ান ইনভলভড ইজ, প্রত্যেকটা ম্যাচের আগে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করা হয়, গায়ের রং, রিলিজিয়ন, এসব নিয়ে যদি কোনো কমেন্ট করা হয় তাকে স্টেডিয়াম থেকে ব্যান করে দেওয়া হবে। হাউ মেনি অফ দেম হ্যাজ গট দ্যাট? কেউ না। এবং বিসিবি ঠিক না? প্লেয়ারদেরকে এটা announce প্রোটেক্ট করা করার হয়, জন্য right? যথেষ্ট করতেছে বাংলায় না, বলে, ইংলিশেও বলে। হ্যাঁ অ্যাকশন নেয়। হ্যাঁ, আমার কথা হলো যে ফ্যান্স উইল বি দেয়ার, ক্রিটিসিজম উইল বি দেয়ার। গালি আমরা প্রচুর খাইছি, আমি খাইছি, মুশফিক খাইছে, সবাই খাইছে, সবাই। আর এটা দ্যাটস পার্ট অফ আওয়ার জার্নি, এটা এটা অ্যাবসলুটলি ফাইন। বাট আপনি খেলা আউট হয়ে গেলাম, হেরে গেলাম, ক্যাচ ছেড়ে দিলাম, এটা করলাম, এতটুকুর মধ্যে থাকুক, এটা আমরাও স্পোর্টিংলি নিই। বাট আপনি লজিকের বাইরে যে কাজগুলো করবেন, আর আপনার যে বিসিবি যে সাপোজ টু বি প্লেয়ার্স গার্জেন, ওরাও চোখে বন্ধ করে আগে আর হাসি নিবে, মজা নিবে, এটা তো ঠিক না। শুধু হাসি নিয়ে মজা নেয় না, দে আর দ্য ওয়ান্স হু কল দ্য প্লেয়ার্স অ্যান্ড অ্যাবিউজ দ্য প্লেয়ার্স। আমরা কন্টিনিউ করার আগে আমরা ছোট্ট একটা র্যাপিড ফায়ার চ্যালেঞ্জ করবো। এখানে হোপফুলি ফ্যানরা ক্যান হিয়ার আ লট অ্যাবাউট আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস। স্ক্যারিয়েস্ট বোলার ইউ হ্যাভ এভার ফেসড? শোয়েব আক্তার। শোয়েব আক্তার। অ্যান্ড্রু ফ্লিনটফ। বেস্ট ইনিংস অফ ইয়ার ক্যারিয়ার? 100 against England in 2016 in Mirpur. 144 against Sri Lanka in Dubai. Favorite stadium to play in? Apart from Mirpur, Oval. Oval. অ্যাপার্ট ফ্রম, আমি মনে করি মিরপুরে আমার রেকর্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো, জানি না কীভাবে, সেটা আমিও মাঝে মাঝে ইমেজড হয়ে যাই। বাট অ্যাপার্ট ফ্রম মিরপুর আমার লর্ডস, আই উড সে লর্ডস। Cricketing hero? Probably Sanad Jayasuriya. ব্রায়ান চার্লস লারা। Best mentor বা coach? Jamie Sirens. আসলে আমি যে কয়েকটা কোচের আন্ডারে কাজ করছি, মানে লাইক সার্টেন পিরিয়ড অফ টাইম, সো ইটস নট ইন্ডিভিজুয়ালি একজনকে বলা, ইটস রিয়েলি বিট চ্যালেঞ্জিং, বাট আই গট লট অফ গুড কোচেস, লাইক ওয়ান অর টু, সো আই ক্যান নেম ওয়ান অর টু। নীল ম্যাকেজি আচ্ছা। ইজ ভেরি গুড। Best captain you played under? Mashrafi. নো ডাউট মাশরাফি। Mashrafi. But I will also add Habibul Bashar. আচ্ছা, I will also add him. interesting. Because, একদম শুরুতে। because when I came to the national team, he was like a father figure of the team. Though ওই সময় আমাদের resources কম ছিল, winning on all this was less, but উনিও আমাদেরকে খুব ভালোভাবে দেখে রাখছেন. So if I don't mention his name, will be unfair. Most underrated cricketer in Bangladesh today? Probably Taijul with his records and everything, I feel. শুধুমাত্র টেস্ট ম্যাচের তো খেলে তোমার। হ্যাঁ, He's a test specialist. হ্যাঁ। Like, but his record is amazing. Amazing. If you see the numbers, quite amazing. মমিনুল Oh, again Again, match test specialist. player. হ্যাঁ। কয়েকদিন আগেই বলেছে। আসলে আপনাদের কি টেস্ট ম্যাচের প্রতি একটা স্পেশাল ফিলিং কাজ করে? এখন তো T20 is taking over, Every but test cricketer. is Every cricketer in the world will have special place for test matches. নতুন ক্রিকেটারগুলো টেস্ট ম্যাচ কি যথেষ্ট? আচ্ছা, এখন আবার আসতেছে তো ওই ইম্পর্টেন্সটা। Ask him. You asked me about my best innings. I said one in test. Though he wrote এতগুলা টেস্ট innings আছে, but that innings that he mentioned was something very special. So এই কারণে that ওটা mention হইতো, but test matches is something else. And for him too is very special. বাট বাংলাদেশের টেস্ট ম্যাচের ওই হাইপটা নাই আনফর্চুনেটলি, যেটা বিদেশে আছে। এখনো অস্ট্রেলিয়া যদি আমরা কোনো একটা খেলা দেখতে চাই, দ্যাট ইজ দ্য টেস্ট ম্যাচ, স্টেডিয়ামস আর প্যাকড, ওয়াল বাংলাদেশের স্টেডিয়াম খালি ফর টেস্ট। But বাংলাদেশ জিতলে দেখবেন একটা দুটো জিতা শুরু হইলে হয়ে যাবে। 3 scenes of scandals have been possible all thanks to support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ. The food is fantastic. I think the ambience is great and prices are affordable too. আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. তামিম ভাই, আপনি হচ্ছে এখনকার বিসিবি বোর্ডকে বারবার বলতেছেন ইল্লিগাল।
অবৈধ। অবৈধ কেন? যথেষ্ট কারণ আছে বিকজ আমি যদি ইফ ইউ অ্যালাউ মি 2 minutes টু এক্সপ্লেইন ওয়াই আই সে দিস। দেখেন আমাদের বোর্ডের ইলেকশনটা যেভাবে করে হয়, স্পেশালি জেলা বিভাগের ইলেকশনটা যেভাবে করে হয়, আমাদের 3টা পার্ট আছে। জেলা বিভাগ, ক্লাবস, আর একটা হলো ক্যাটাগরি 3 অ্যান্ড দেন এনওসির 2জন ডাইরেক্ট নমিনেশন। সো দ্যাটস হাউ উই গেট 25 ডিরেক্টরস। সো 10 জন আসলে জেলা বিভাগ থেকে। বিসিবির হিস্ট্রি যদি আপনি দেখেন, বিসিবির ইলেকশনের হিস্ট্রি যদি আপনি দেখেন, এই জেলা বিভাগ থেকে জেলার থেকে যে আসে ওটা হলো ডিসি অ্যাপয়েন্ট করে যে কে কাউন্সিলর হবে, তার কি ব্যাকগ্রাউন্ড আছে, স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড, খেলছে, অর্গানাইজিং, এভাবে করে তারা বিবেচনা করে দেয়। আর বিভাগ থেকে যারা আসে ওরা বিভাগীয় কমিশনার দেয়। এটাই বিসিবির হিস্ট্রি, ইলেকশন যতগুলো আছে এইভাবে করে হয়েছে। এবারও এভাবেই করে হয়েছিল। 50টা সবাই ডিসিগুলা সবার নাম জমা দিছে, এসে জমা হয়েছিল। তারপর আমাদের প্রেসিডেন্ট একটা চিঠি ইস্যু করে, উইচ ইজ এগেইন ইনলিগাল। উনি চিঠি ইস্যু করতে পারেন না। চিঠি ইস্যু করে উনি বলছেন যে অ্যাডক কমিটি, দেন এগেন এটা আরেকটা স্টোরি, অ্যাডক কমিটি করা হয়েছিল বিভিন্ন জেলা বিভাগে। অ্যাডক কমিটির মেয়াদ আমার মনে হয় হাইয়েস্ট 90 দিন থাকে, বাট যদি আমি ভুল না হয়ে থাকি, প্লিজ ফরগিভ মি ইফ আই এম কোনো কিছু ভুল বলে থাকলে। বাট যখন এই ইলেকশনটা হচ্ছিল 90 দিন পার হয়ে অনেক বেশি হয়ে গেছে, 8-9 মাসের মতো। 8-9 মাসের মতো হয়ে গেছিল। তো তখন আমাদের প্রেসিডেন্ট একটা চিঠি ইস্যু করেন যে অ্যাডক কমিটির থেকেই আপনাদেরকে নমিনেশন দিতে হবে। দ্যাটস ইনলিগাল, দ্যাটস নট রাইট, দ্যাটস আউট অফ দ্য রুল। ঠিক আছে? তো তারপরে আগের সবগুলা ক্যান্সেল হলো। ক্যান্সেল হওয়ার পর এখান থেকে কাউন্সিলরগুলো আসলো। এখান থেকে কাউন্সিলর কারা ছিল? যারা ওরা সেট করেছে তারাই ছিল। ইলেকশনের 2 দিন আগে বা 5 দিন আগে ঢাকার থেকে এখন কারেন্ট 2জন বোর্ড ডিরেক্টর আছেন, তারা ঢুকলো, 2জন রিজাইন করলো। তো এগুলো তো সব সিস্টেম্যাটিক ছিল, কীভাবে করে হয়েছে। ক্লাবের দিন, আমি ক্লাবের আরেকটা ঘটনা বলি। ক্লাবের দিন আমরা 12 জন ডিরেক্টর, ক্লাব থেকে 12 জন ডিরেক্টর। হ্যাঁ, ইলেক্টেড। তো 12 জন ডিরেক্টরে অন দ্য সেন্টার যেদিন ভোট ছিল ওদিন খালি 7টা ভোট পড়ছে। মানে যে 12 জন ডিরেক্টর ওখানে একটা সেন্টারে ঘুরে বেড়াচ্ছে, ওরাও ওখান থেকেও 3-4টা ভোট দেয় নাই। বিকজ সব আগের দিন রাতে শেরাটনের 14 তলায়, যদি পারেন শেরাটনের 14 তলায় ফুটেজটা বের করেন, আগের দিন রাতের ইলেকশনের সব খুঁজে পেয়ে যাবেন কি হয়েছে কি হয় নাই। ঠিক আছে? সো দের আর এনাফ রিজন। আর যে কথাগুলো আমি বলছি এটা নিয়ে তো বিসিবিকে চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে। কোর্ট কিন্তু আমাদের পক্ষে রায় দিছিল। রায় দেওয়ার পর ওটাকে আবার ওনারা অ্যাপিল ডিভিশন থেকে স্টে করানো হয়েছে। ওটাও আরেক কাহিনী। ওই কোর্ট বন্ধ হয়ে যায় 1:30টার সময়, ওনারা 4:30টার সময় এটা রায়টা কোন জায়গা থেকে আনলেন, উপর আল্লাহ কোথায় জানে কেমনে আনলেন। ঠিক আছে? আপনি যখন বলেন যে আমাদের পক্ষে রায় দিছে বা আমাদের বিরুদ্ধে রায় দিছে, হোয়াট ইজ আমাদের পক্ষে? আমাদের পক্ষে মানে এই সাইডের যারা যারা আমরা রিজাইন করে নিছি পরে, সবাই যখন প্রত্যাহার করছি। অ্যাকচুয়ালি আমি তো আসতেছিলাম হলো ক্লাব থেকে। জেলা বিভাগ হ্যাজ নাথিং টু ডু উইথ মি। জেলা বিভাগ হ্যাজ নাথিং টু ডু উইথ মি। বাট জেলা বিভাগ থেকেও অনেকে এই জায়গার থেকে উইথড্র করছিল আমাদের সাথে ইন প্রোটেস্ট। ইন দ্যাট কেস আমি বলতেছি আমাদের। সো তো ওটা ওই কোর্ট কেস তো এখনও আছে, ওটা হয়তো বা সামনে ভবিষ্যতে অ্যাক্টিভ হবে। তো এত কিছু যখন হয়েছে আর আমি এত কিছু যখন দেখছি, আমি বিভিন্ন টাইমে, আপনি যদি আমার স্টেটমেন্টগুলো দেখানোর সময় যে কি হয়েছে না হয়েছে, আমি বিভিন্ন টাইমে বিভিন্ন কথা বলছি, প্রত্যেকটা জিনিস বলছি। আমি একটা জিনিসই সবাইকে বলছি যে এটা ক্রিকেট বোর্ড, এখানে এখন কেন হবে, স্পেশালি আফটার সাচ আ বিগ রেভলিউশন যেটা হইলো, এটার পরে এখন পক্ষপাতী কী কারণে হবে? একটা ফেয়ার ইলেকশন হতো, আমি জিতলে জিততাম, আরেকজন জিতলে জিততো, আমি হারলে হারতাম, আরেকজন হারলে হারতো, তাতে সমস্যা কি? হ্যাঁ, আপনার কি মনে হয় ইটস আ কোইন্সিডেন্স যে আপনি বোর্ডের বিরুদ্ধে কথা বলার পর থেকে লাস্ট 3-4 মাস আপনাকে মিডিয়াতে অ্যাটাক করা হচ্ছে? I think যে মেইন স্ট্রিম মিডিয়া, I don't think they are doing it. I don't think mainstream media is doing it. হ্যাঁ, 1-2টা পছন্দ অপছন্দ থাকতে পারে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমার পক্ষ হয়ে হয়তো বা 2জন কথা বলতে পারে, 5জন কথা বলতে পারে। আমার বিপক্ষ হয়েও আমাকে নিয়ে 2জন 5জন কথা বলতে পারে, না এটা আমাকে স্পোর্টিং নিয়ে নিতে হবে। বাট সোশ্যাল মিডিয়া, আমি এটা নিয়ে অত বেশি আমি এটা করি না। বাট সোশ্যাল মিডিয়াতে ইচ্ছাকৃতভাবে হচ্ছে এটা, আমি সেটা আপনিও বুঝেন,
কারণ আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার লাইফে সাথে আছেন। আই থিঙ্ক যখন 1-2 সপ্তাহ একটা নেগেটিভিটি কাজ করে দ্যাটস একটা, বা 3-4 মাস ধরে এক্স্যাক্টলি। আর এটা কারা করাচ্ছে, কেন করাচ্ছে, দেখেন এখানে বলেন না ভাই, who is after you? আমি সিম্পল একটা ভাই জিনিস বলেন, no, আমি you এটা- have আমি to. বলতেছি, আমি সিম্পলি হ্যাঁ। বলতেছি যে জিনিসটা হলো যে আপনি একটা জিনিস বুঝতে হবে, এখন এ বোর্ড থাকবে থাকবে না, এ বোর্ড চ্যালেঞ্জড হবে, কোর্ট কি রায় দেয় না দেয় এটা তো সময়ের ব্যাপার, ঠিক না? যদি রায় যদি বোর্ড ভেঙে যায় তাহলে কাদের আসার সুযোগ আছে, কারা আসতে পারে না আসতে পারে, এটাও তো কোনো রকেট সায়েন্স না চিন্তা করা। কাকে টার্গেট করলে কাকে রেপুটেশনটা ড্যামেজ করে ফেললে আমরা শান্তিতে থাকতে পারবো, এটাও কিন্তু খুব রকেট সায়েন্স না আপনি চিন্তা করা। সো বিসিবি আপনাকে দেখতেছে অ্যাজ দ্য বিগেস্ট থ্রেট। আমি কোনো নাম এখানে উল্লেখ করব না, বাট আপনারা যা হচ্ছে কারা করতেছে না, ভাই আমি আপনাকে একটা জিনিস বলি, কোন ডিরেক্টর কোন সাংবাদিকগুলোকে আমার নিউজগুলো ফরওয়ার্ড করে এগুলো সব আমার কাছে স্ক্রিনশট দেওয়া আছে। আমি খালি সময়ের ওয়েট করতেছি। আমি কিছু বলছি না তার মানে এটা মনে করি না আমি উইক, আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট টাইম। কোন ডিরেক্টর কোন কোয়াবের প্রতিনিধিকে নারায়ণগঞ্জে ফোন করে বলে যে তোমরা এদের বিরুদ্ধে কথা বলো, এগুলো আমার কাছে ভিডিও ফুটেজ আছে। সো এটা মনে করেন না যে এগুলো আমরা জানি না বা আমি জানি না, আমি এগুলো সবই জানি, ঠিক আছে? আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট টাইম টু ডিসক্লোজ অল অফ দোজ থিংস। আমি খুব আমার এই কথা শুনে উনি বুঝতে পারবেন যে কোন ডিরেক্টর ফোন করে কোন প্রতিনিধিকে কি বলতে বলছেন, কার কার বিরুদ্ধে কথা বলতে বলছেন, উনি তো জানেন। আই হ্যাভ ভিডিও এভিডেন্স অফ অল দিস। When the right time comes, I will give. এপিসোডটা সোফার ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ইট উইল হেল্প আস ব্রিং বিগার গ্যাস অ্যান্ড বেটার কন্টেন্ট জাস্ট ফর ইউ। তামিম ভাই, আপনি কি বিসিবির নেক্সট প্রেসিডেন্ট হতে চাচ্ছেন? Or is that a goal? প্রেসিডেন্ট ইফ দ্য অপরচুনিটি কামস, অবশ্যই, বাট এটা আমার ইচ্ছার উপরে হয় না। So প্রেসিডেন্ট if the opportunity comes, আপনি বিসিবি প্রেসিডেন্ট হতে চাবেন? অবশ্যই, ইফ দ্য অপরচুনিটি কামস অবশ্যই, বাট এটা আমার ইচ্ছার উপর না। বিসিবির ইলেকশন আলাদা প্রেসিডেন্টের জন্য হয় না, বিসিবির ইলেকশনে ডিরেক্টরের জন্য। 25 জন ডিরেক্টর যদি মনে করে আমি যোগ্য তাহলে অবশ্যই, আর যদি ওনারা মনে করে আমার চেয়ে বেটার কেউ ক্যান্ডিডেট আছে যে বাংলাদেশ ক্রিকেটকে আরও বেটার সার্ভ করতে পারবে, তাহলে সে হবে। ভাই, আপনার কি মনে হয় যে আপনার বিসিবি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে? আমি মনে করি, অবশ্যই মনে করি। বাট এখানে আমার একটা প্রশ্ন ইজ যে ইন্ডিয়াতে যখন আমরা এক্সাম্পলস বিসি, দ্রাভিড, গাঙ্গুলি, এরা হচ্ছে দে গো আপ দ্য ফুড চেইন। ওরা অনেক বছর ধরে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে বিভিন্ন ধরনের কমিটিতে সময় দেয়, দেন দে এইম ফর দ্য টপ অফ দ্য বোর্ড অর হেড কোচ। আপনি কেন ক্রিকেটিং ক্যারিয়ার শেষ করে ইউ আর এইমিং টু বি বিসিবি প্রেসিডেন্ট? বিকজ ওখান থেকে ওই পাওয়ার হাংরি নেয়, মানে ওই শোটা আসছে আর কি। আচ্ছা, প্রথম জিনিসটা বলি, আমি কত কিছুর সাথে ইনভলভড বা আমি কি ক্ষমতা রাখি অর্গানাইজিং ক্যাপাসিটিতে, আই এম শিওর মুশফিক আছে, মুশফিক ভালো। আপনার নিজের 3টা ক্লাব আছে। আমার ওগুলা বাদ দেন, বাট ক্যাপাবিলিটি অফ মি অ্যাজ অ্যান অর্গানাইজার আই এম শিওর ক্রিকেটিং সার্কেলে তাদের কম বেশি সবার একটা আইডিয়া আছে। সেকেন্ডলি হলো ওয়াই, কেন আমি আসতে চাই, ইজ ইট পাওয়ার, ইজ ইট হোয়াট, কিছু একটা কারণ যেটা আপনি বললেন। ইন লাস্ট 15-20 ইয়ার্স এই দেশে আমাকে যে ভালোবাসা দিছে, এটার জন্য আপনি মনে হয় না যে মাই নেম ইজ এনাফ টু নক এনি ডোর অ্যান্ড দ্য ডোর উইল ওপেন? সো আমার যদি কোনো জায়গায় বাধা নাই, আমি যদি একটা কথা কাউকে রিকোয়েস্ট করি, আমি বিশ্বাস করি কেউ কথাটা ফালায় না, আমাকে ভালোবেসে ফালায় না, আমার পাওয়ারের তো কোনো দরকার নেই, কেন আই এম অ্যাক্সেসিবল টু এভরিওয়্যার, ঠিক না? আল্লাহর রহমতে আমি ফাইন্যান্সিয়ালি সর্টেড, আমি এত বড় ক্যারিয়ার হয়েছে, আল্লাহর রহমতে আমি ভালো খেলেছি, এন্ডোর্সমেন্ট হয়েছে অনেক কিছু নিয়ে, ঠিক না? বাট কেন আমি ওয়াই আই ওয়ান্ট বিসিবি, ঠিক আছে? যেই ইনস্টিটিউটের কারণে, যে স্পোর্টসের কারণে আজকে আমি ওই ইনস্টিটিউটকে এভাবে করে মাটিতে মিশে যেতে দেখতে আমি পারি না। কারো না কারো দায়িত্ব তো নিতে হবে, কেউ না কাউকে তো দায়িত্ব নিতে হবে। ইন্ডিয়াতেও যদি দেখেন, সবাই কিন্তু বিসিসিআর পোস্টের জন্য যায় নাই, একজন গেছে বা 2 জন গেছে, ঠিক না? সেম এখানে আমি মনে করি যে আমি এই জিনিসটা এভাবে করে নষ্ট হইতে দিতে পারি না। মুশফিক আছে, মুশফিককে আপনি জিজ্ঞেস করেন, হয়তোবা ও এখন কারেন্টলি ইজ আ কন্ট্রাক্টেড ক্রিকেটার, ও অনেক কিছু চাইলেও বলতে পারবে না, বাট আপনি ওকে বেসিক কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করেন, আমরা ক্রিকেটের দিক থেকে কই যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, আমরা কই থাকতে পারতাম, কই থাকতে পারতাম না, আমার চিন্তাধারা বা আমার প্ল্যানিং কি না,
আপনি ক্রিকেটারদেরকে ডেকে জিজ্ঞেস করেন, তারা আপনাকে বলতে পারবে যে আমি কী চিন্তা করি কী চিন্তা করি না। আর এটার জন্য অনেক কিছু আমি এমনও করি যেটার জন্য আমার এখনও তো কোনো পজিশন নাই। আমার কি এখন কোনো পজিশন আছে ক্রিকেট বোর্ডে? ভাই সত্যি কথা বলতে যে অ্যাজ এ ফ্যান আমরা দেখতে পারতেছি যে ক্রিকেটাররা মোটামুটি আপনার পক্ষে, মিডিয়াও অনেকটুকু মেইন স্ট্রিম মিডিয়া আপনার পক্ষে, বাট ফ্যানরা আপনার প্রতি অনেক রাগ কাজ করতেছে। ফ্যান্সরা বলতে কি? অ্যান্ড ফ্যান্স সোশ্যাল মিডিয়া ফ্যান্স। অ্যান্ড সোশ্যাল মিডিয়া ফ্যান্স না বট বাহিনী? এটা আপনার বুঝতে হবে। বাট সবচেয়ে স্যাড ব্যাপার হলো না, যে এটা আপনার বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া ফ্যান্স না বট বাহিনী। এটা তো আপনার বুঝতে হবে যে আপনি নিজেও বলতেছেন আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন। হোয়াট ইজ যে জিনিসটা আমাকে পুরাটা নিয়ে বট বাহিনী হচ্ছে- না। আমি শেষ করি। মেবি বট বাহিনী আছে বাট নট ফুল। আমি বলতে শেষ করি। সো আমি যে জিনিসটা হচ্ছে এটা কি নর্মাল? এতদিন ধরে হওয়াটা নর্মাল না। এক্স্যাক্টলি। সো দের ইজ আ পারপাস টু ইট, সামবডিজ পারপাস। কেউ না কেউ করতেছে। আর বাংলাদেশে একটা জিনিস আছে কি, যখন আপনি একটা জিনিস দেখাতে থাকেন আর ইন রিপ্লাই যদি ওটা আপনি কিছু না বলেন, ওই মিথ্যাটাই সত্য হয়ে যায়। ঠিক আছে? আমাকে যে সবাই পছন্দ করে সোশ্যাল মিডিয়াতে, দ্যাটস অ্যাবসলিউটলি নট। আমারও অপছন্দ অনেকেই করে। আমি যেভাবে চিন্তা করি ওইভাবে করে অনেকেই ডিসএগ্রি করে ওটার সাথে, অ্যান্ড দ্যাট ইজ ফাইন, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমি এখানে 50 জন আমার ফরে থাকবে দেখে আমি বিসিবিতে ভালো করবো এরকম তো কোনো কথা লেখা নেই কোথাও। আমাকে কেউ পছন্দ করুক না, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো বা আমি বিসিবির জন্য ভালো, এটা তো কোথাও লেখা নেই। তো ঠিক আছে, আমাকে অপছন্দ করতেছে করুক, আমার কোনো সমস্যা নেই। আমার খেলার জীবনে এরকম আমাকে অনেক অপছন্দ করছে। আই এন্ডেড আপ উইথ 15,000 রানস, ঠিক না? সো আই নো হোয়াট আই ওয়ান্ট টু ডু ইন বিসিবি, ওয়াই আই ওয়ান্ট টু কাম টু ইন বিসিবি। ইউ আস্ক এনি ক্রিকেটার, ইফ আই কাম টু বিসিবি উইল দে বি হ্যাপি অর স্যাড? ইউল গেট ইউর আনসার। মুশফিক ভাই ব্যাপারটা খুবই স্ট্রেঞ্জ যে ইটস অলমোস্ট লাইক বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার্স আর অ্যাট ওয়ার উইথ দ্য বোর্ড। বোর্ডের ডিরেক্টররা প্লেয়ারদেরকে নাম ধরে গালিগালাজ করতেছে বা অ্যাবিউজ করতেছে। বিপিএল এ প্লেয়াররা খেলার মাঠ থেকে উঠে চলে যেতেছে। উইমেন ক্রিকেট প্লেয়ার্স আর গেটিং হ্যারাসড অ্যান্ড জাজমেন্টাতে এত সময় লাগতেছে। হোয়াট ইজ গোয়িং অন অ্যান্ড ইজ দিস দ্য ডার্কেস্ট টাইম ফর বাংলাদেশ ক্রিকেট? না, অবভিয়াসলি এটা তো একটা চ্যালেঞ্জিং পিরিয়ড। আমি যদি পার্সোনালি বলি, আর স্বাভাবিক আমাদের এর আগেও সেভারাল টাইমস কিন্তু বিসিবি ইলেকশন হয়েছে, চেঞ্জ হয়েছে, বা একটা সার্টেন পিরিয়ড একটা গ্রুপ অনেকক্ষণ ছিল, অনেক দিন ছিল, অনেক বছর ছিল। বাট অ্যাট দ্য আমি মনে করি তাইম যখন, ইভেন এখন তো ও খেলে না, বাট ও যখন প্লেয়ারও ছিল, এগুলো জিনিস কিন্তু ম্যাসিভলি হ্যাম্পার করে ক্রিকেট টিমের উপরে। এটা শুধু মেন্স ক্রিকেট না বা উমেন্স ক্রিকেট না, এটা প্রত্যেক লেভেলে ক্রিকেটের উপরে হ্যাম্পার করে। তো আমি মনে করি যে যারা এই দায়িত্বে আছে তাদের অনেক বড় একটা রেসপন্সিবিলিটি থাকে, যারা এই অনেস্টলি এই রেসপন্সিবিলিটি যেন তারা পালন করে। আমি যদি আরেকটু অ্যাড করতে চাই যে আমি যেরকম লাস্ট ওয়ান ডে খেলা শেষ করেছি লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তো আমি এখন একটা ফরম্যাট খেলি। এরকম অনেকেই প্লেয়ার আছে যারা হয়তো একটা ফরম্যাট খেলে, কেউ 2টা বা 3টা ফরম্যাট খেলছে। বাট মানে স্যাডলি টু সে, মানে আমি এখন মমিনুল বা তাইজুল যারা ম্যাক্সিমাম টাইম একটা ফরম্যাট খেলে, মানে খেলছিল লাস্ট হয়তো 8-10 বছর 12 বছর ধরে, মানে দের ইজ নট এ প্লেস হোয়ার দে ক্যান গো অ্যান্ড ট্রেন দেমসেলস টু প্রিপেয়ার ফর দ্য টেস্ট ম্যাচেস। টু বি অনেস্ট, এটা আমি লাস্ট এই আর কি 1-1.5 বছরে আমার কাছে এটা অনেক বড় একটা আবারও বলবো যে রিয়েলাইজেশন। আমি BCB একটা মানে একটা শর্ট আমার যেটা আমি ভুক্তভোগী হয়েছি সেটা আমি বলছি। তো আই রিয়েলি ফিল দ্যাট যে এই স্ট্রাগলটা ওরা লাস্ট 10-12 বছর ধরে, এই দুটা পার্টিকুলার স্পেশাল প্লেয়ার আমি বলবো। তো ইভেন সাদমান সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ও নিজেও লিটারেলি লট অফ টাইম আমার কাছে এসেছে, ভাই ব্যাটিং করতে যাই উইকেট পাই না বা ভালো উইকেট পাই না। তো উইচ ইজ মানে এটা একটা সিম্পল উদাহরণ দিলাম, বাট এরকম তো যেটা আপনি বললেন যে হওয়ার হামেশা হচ্ছে। তো এখনও বোঝা যায় যে আমাদের যে আমরা কিন্তু কোনো লাক্সারি চাচ্ছি না কারো কাছ থেকে, আমরা চাই বেসিক নিডস যেটা একটা প্লেয়ারের দরকার, একটা ভালো এনভায়রনমেন্ট এবং একটা ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিস, দ্যাটস ইট। একটা জিনিস কি, এইটাও এখন তো একদমই নাই। আপনার কি মনে হয় প্লেয়ার্স ফিল যে দ্য বোর্ড কেয়ারস ফর দ্য প্লেয়ার্স, নাকি প্লেয়ারদের আমি বোর্ডের মনে করি প্রতি যে একটা হ্যাঁ, ভরসা উপরে চলে উপরে গেছে? কেয়ার করে, বাট ভিতরে কতটুকু করে আই এম ইন ডাউট। এবং যেটা আরেকটা ইস্যু বললে যে অ্যাবিউসের ব্যাপারটা, সবাই কিন্তু ডিরেক্টর এখন এসে বলবে যে এটা উচিত না, ভাই উচিত না, এটা তো একটা অন্ধ মানুষও বুঝতেছে উচিত না। কিন্তু আপনি যে জায়গাটা আছেন ওখানে থেকে কিন্তু আপনি স্টেপ নিতে পারেন টুয়ার্ডস দ্যাট। তো এই স্টেপটা কে নিয়েছে? No one. ডিড ইউ নোন? মানে একটা নাম কারো বলতে পারবেন? তো তাহলে তাদের ওই চেয়ারে বসে কি তারা রেসপন্সিবিলিটি পালন করছে? আই হ্যাভ এ কোশ্চেন ফর দ্যাট। But যখন প্লেয়াররা প্রোটেস্ট করে তাদেরকে দালাল বলা হচ্ছে, দ্যাটস এ শেম। অবভিয়াসলি এই কোয়েশ্চেনটা আমি আসবো, তার আগে আমি একটা জিনিস ওরে বলি যে আপনি একটা প্রশ্ন করলেন না যে ওয়াই বিসিবি, ঠিক না?
ও ক্রিকেট খেলতেছে, আমি ক্রিকেট খেলছি, আমি 17-18 বছর ধরে ক্রিকেট খেলছি, আমি অ্যাটলিস্ট এতটুকু আমার বোঝার ক্যাপাবিলিটি আছে যে অ্যাকচুয়ালি প্লেয়ারদের কী দরকার। এই ফিলিংসটা নিয়ে, এই আইডিয়াটা নিয়ে যদি আমি যাই অন্য কোনো কিছু করি আর ক্রিকেটের জন্য যদি না করি, আই এম ডুইং জাস্টিস টু দ্য গেম দ্যাট হ্যাজ গিভেন মি সো মাচ। এক সেকেন্ড, আপনার যখন 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 আপনি আমাকে এটা জিজ্ঞেস করলেন যে ধরেন ক্রিকেট বোর্ডে আমি কেন আসতে চাই বা এটা করছে, এটা আপনাকে আমি একটা আনসার দিলাম। সেকেন্ড যে জিনিসটা হলো, আপনি ওকে জিজ্ঞেস করেন, যেটা আমি মনে করি যে ধরেন প্রত্যেকটা মানুষের একটা বয়স থাকে চিন্তাধারারও। ধরেন এই ক্রিকেটটা না খুব ফাস্ট মুভিং একটা গেম, খুব কুইকলি মুভ করতে থাকে। তো ধরেন আজ থেকে 10 বছর আগে যেভাবে করে ক্রিকেটটা চলতেছিল, এখন কিন্তু ক্রিকেটটা ওইভাবে করে চলে না। তো এখনকার ক্রিকেটটা যেভাবে করে চলতেছে, এখনকার চিন্তাধারা মানুষও থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রবাবলি আমি এখনকার জন্য আই এম ওকে, কিন্তু আমি 10টা বছর পর আসলে কিন্তু আই মাইট নট বি ওকে। আমি এখন ফিল করতে পারি যে ওর জন্য এটা দরকার, এই ফ্যাসিলিটিস দরকার, ওই ফ্যাসিলিটিস দরকার, বাট আমি যদি 10 বছর পর আসি, তখনও কিন্তু আমি ওই আমার ক্রিকেটের সময় আমি কেমন fresh ছিলাম memory-টা নেয়। ওটাই নিয়েই চিন্তা করব Yeah. যে এটা দিলে তো হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওই সময় আরে অন্য কিছু ডিমান্ড করছে, আমি ওটা দিতে পারবো না। সো আমার কাছে সবসময় একটা জিনিস মনে হয় কি, এক্সপিরিয়েন্স, এজ, এগুলো সব কিছুর উপরে দ্য ইন্টেনশন ম্যাটার্স দ্য মোস্ট। ইট ইজ, আপনি দেখছেন না, দ্য মোস্ট এক্সপিরিয়েন্স গাইজ তো বিসিবি চালিয়েছে, 20 বছর ধরে বিসিবিতে ছিল, তো বিসিবি কি খুব ভালো করতেছে? খুব ভালো তো করতেছে না। এতদিন তো করলেন বিশ্বাস এক্সপিরিয়েন্সদের উপর, একবার বিশ্বাস করেন আমার ইনএক্সপিরিয়েন্সের উপর, দেখেন কি হয়। ভাইয়া, আপনার উপরে এই দালালটা একটা শুরু হয় যখন মুস্তাফিজকে আইপিএল থেকে সরানো হয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্টার্টস থিঙ্কিং অ্যাবাউট উইথড্রয়িং ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ। তখন আপনি বলছিলেন যে এটা নিয়ে আরেকটু ভাবা উচিত। আমি যেগুলো বলেছি, আমাদের ক্রিকেট বোর্ডের সব ডিরেক্টর পরে একই কথাই বলছেন। আমি বলেছি যে কোনো কিছু ডায়লগের মাধ্যমে সমাধান করা যায়। আমি বলেছি আমাদের অবস্থানটা চিন্তা করে ওয়ার্ল্ড ক্রিকেটে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি বলেছি সিদ্ধান্ত আপনারা নেবেন, বুঝে শুনে নেন। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা বলেছি, আমি বলেছি যে আপনারা যা বলছেন একটা সিদ্ধান্ত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আপনারা সিদ্ধান্ত নেন। বাংলাদেশের কথা, বাংলাদেশের ক্রিকেটের কথা, ইন্টারেস্টটা সবচেয়ে আগে রেখে লাস্ট মোমেন্টে মিডিয়াকে জানান। এখন যেটা হচ্ছে, একজন এটা বলতেছে, একজন ওটা বলতেছে, একজন ওটা বলতেছে। কি হইলো? একজন বলে দিল যাবই না, ঠিক আছে, একজন বলে দিল খেলবই না। ভাই আমি তো ইন্ডিয়াতে যাই খেলতে হবে, ইন্ডিয়ার সাথেই খেলতে হবে, এরকম তো কোনো জায়গায় আমি বলিনি। এটা বলেতে কি হয়, একটা সিদ্ধান্ত কিন্তু অলরেডি হয়ে গেছে, প্রথমেই আপনি নো রিটার্ন পয়েন্টে চলে গেলেন, ঠিক না? আমি বলছি যে আপনারা সিদ্ধান্ত নেন, আপনারাই নেন, আমি তো বলছি না যে আমি নিব সিদ্ধান্ত। আপনারা নেওয়ার পর লাস্টে আপনাদের ফাইনাল ডিসিশনটা মিডিয়াকে জানান বা মানুষজনকে জানান। তাহলে হয় কি, তখন ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড যাওয়ার অনেক অপশানস থাকে। বাট প্রথমে যদি আপনি নো রিটার্ন পয়েন্টে চলে যান, তাহলে ইটস এ প্রবলেম। পরবর্তীতে কিন্তু এই কথাগুলোই আমাদের বোর্ডের যারা ডিরেক্টররা আছেন ওনারা বলছেন, আমরা আলোচনা করছি, আমরা সম্পর্ক ভালো করার চেষ্টা করব, আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যাওয়ার চেষ্টা করছি যে আমাদের সম্পর্কটা ভালো হোক। পরবর্তীতে অবশ্য যাওয়া হয় নাই, ঠিক আছে। এখন কোনো কিছু বলা যাবে না, আমরা এখন খুব ইম্পর্টেন্ট সিচুয়েশনে আছি। তো এই একই কথাগুলো তো আমি ওদিন বলছিলাম। বাট আপনাকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এটা কেন করা হচ্ছে? অ্যাগেন ইউ আর আ থ্রেট, বাট এটা মানুষজন আজকে বুঝবে না, একদিন বুঝবে। বাট মুশফিক ভাই, প্লেয়ারদের মধ্যে কি অনেক বড় একটা রাগ ছিল নাকি ইউ ফেল্ট যে দ্য ডিসিশন ওয়াজ ফেয়ার টু উইথড্র ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ? না, যেহেতু আমি টি-20 সাইড, যেটা আমি বললাম যে অনেক আগেই আমি রিটায়ার করেছি এই ফর্মেট থেকে, বাট যেটা আমার কাছে মনে হয় যে যদি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলেন, ডেফিনেটলি এটা ওয়ার্ল্ড কাপ না খেলে এটা তো অবশ্যই অনেক বড় লস। এবং আমার কাছে মনে হয় যে আমি যেটা বললো যে আপনার যে কোনো জিনিসে মানুষের একটা ডিফারেন্ট ওয়ে থাকে সেটাকে নেগোসিয়েশন করার। এখন যদি আপনি কোনো জিনিসই কথা বলার আগে স্ট্রেটে আপনার যদি অ্যাকশনস থাকে যে না, এটা তুমি যতই কথা বলো, যতই তুমি লজিক দেখাও, বাট যেটা নই হবে, তাহলে তো এটা আসলে ডায়ালগের কোনো প্রয়োজন পড়ে না বা অন্য কিছুরও পড়ে না। আলটিমেটলি কী হলো, পাকিস্তান তো ঠিকই গেল, পাকিস্তান তো ঠিকই খেললো, লস হলো কিন্তু আমাদের বাংলাদেশে। বাংলাদেশ গেল না একটা ওয়ার্ল্ড কাপ। ইটস নট এ ম্যাটার অফ লাইক আপনার একটা জীবন চলে যাচ্ছে, জীবন দ্যাট টাইম উইল রান এবং সব হিল হবে, বাট
অপরচুনিটিটা তো একটা মিস হলো। আপনার খেলার একটা এই- জিনিস ভুলে যান না ভাই, আমি সবসময় দেখি এই ক্রিকেটিং ওয়ার্ল্ডটা একটা ফ্যামিলি, উই আর আ ফ্যামিলি। খুব বেশি বড় না কিন্তু আমাদের ক্রিকেটিং। And we want to play cricket, we don't want politics. আচ্ছা, আজকে আমি আপনাকে একটা আমাদের অতীত মনে করাই দিই মানুষজনকে, তাহলে বুঝতে পারবেন। 2016 সালে যখন হোলি আর্টিসান হয়, তার কয়েক সপ্তাহ পর ইংল্যান্ডে আসার কথা। যদিও সময় ইংল্যান্ড না আসতো বাংলাদেশে, তাহলে আমাদের ক্রিকেট আজকে ওই জায়গায় থাকতো? টেরিস্ট অ্যাটাকের কারণে যদি ইংল্যান্ড ওই সময় না আসতো, তাহলে আমাদের ক্রিকেট আজকে কোন জায়গায় থাকতো আপনারা হিসাব করে দেন। আসে নাই? আমরা আমাদের খালি আর্মি ওদের এক পুলিশ, দুটা প্লেয়ার আসে নাই। হ্যাঁ, মর্গ্যান পুরো আর টিম তো হেস। আসছে। হ্যাঁ পুরো টিম আসছে। হ্যাঁ, ওই সময় আমাদের আর্মি পুলিশ জনগণ যেভাবে করে সিকিউরিটি দিছে ওদেরকে, দে ওয়ার এক্সট্রিমলি হ্যাপি ইন দ্যাট প্লে। উই আর আ ফ্যামিলি, উই আর আ ক্রিকেটিং একটা ফ্যামিলি। এখানে মতামত হবে, এই হবে, সেই হবে, অনেক ডায়লগ হবে, আপনি কিছু দুইটা জিনিস আদায় করে নেবেন, এই করে নেবেন, সবই হবে। ক্রিকেট এর ইন্টারেস্ট মানে হলো বাংলাদেশের ইন্টারেস্ট। মানে আই সে বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট, দ্যাট মিনস বাংলাদেশের ইন্টারেস্ট ওটার সাথে আসে। যখন আপনি বাংলাদেশের, আমাদের যারা বাংলাদেশকে চালাচ্ছে, যারা যোগ্য লোকজন আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, যারা আগে ছিলেন, ইউনূস সাহেব ছিলেন, তার আগে যারা ছিলেন, তারা অনেক ডিসিশন নেন বাংলাদেশের মানুষজন যেভাবে সাফার না করুক, ওই চিন্তা করে কিন্তু অনেক ডিসিশন তারা নেন। ক্রিকেট বোর্ডে যারা বসে আছেন তারা, আপনারা ভাই এত কিছু আপনার চিন্তা করার দরকার নেই। ক্রিকেটের জন্য যেটা ভালো হবে, ক্রিকেটের সাথে আপনার দেশের নামও অটোমেটিকলি এসে যায়, ওগুলাই করেন। I think it would have been a lot cooler যদি বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়াকে যদি হারায়। না, At some আমার point আমার এগুলো কথা হলো শোনে- ইন্ডিয়া যেতে হবে, যেতে হবে না, শ্রীলঙ্কায় যে যাব না, বা অন্য কোনো দেশে খেলবো না, এগুলো তো একটা আলোচনার আর একটা একটা discussion, আলোচনা। হ্যাঁ। আমার কথাটা হলো যে প্রথমেই আপনারা কেন বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, আপনারা ডিসকাশনটা করেন না। ডিসকাশন করে তো আপনি যখন একটা ডিসকাশনের টেবিলে যদি বসবেন, তখন হয় দুইটা জিনিস আপনি আদায় করে নেবেন, দুইটা জিনিস আপনাকে লেট গো করতে হবে। দ্যাট ইজ কল্ড নেগোসিয়েশনস, ঠিক না? এখন আবারও আমি আজকের দিনে আমি আবারও বললাম যে আমার এই জায়গায় বসে অনেক কিছু হয়তো বা আমি জানিও না। যখন দুইটা পার্টি কথা বলছে, এখানে দুইটা পার্টি ইনভলভ ছিল, আইসিসি ইনভলভ ছিল, বিসিবি ইনভলভ ছিল, দ্য লট অফ থিংস এর ইন্টারনালি হয়তো বা ওনারা জানেন, আমরা একটু কম নলেজ আছে আমাদের এই বিষয়ে, যেহেতু আমরা এটাতে না। বাট আমার কথা ছিল নেগোসিয়েশন করেন, অবস্থানটা বুঝেন, বাংলাদেশ ক্রিকেটের কী হবে না হবে, তারপর সিদ্ধান্ত নেন। আমি কোনো সময় কোনো বার বলি নাই আপনাকে ওই পার্টিকুলার দেশে যায় খেলতে হবে। গত এপিসোডে হাসনাত আব্দুল্লাহ বলে গেল যে ছবির রাজনীতির একটা ফেজ চলতেছে, যেখানে তামিম ইকবাল ভাই ইজ আই থিঙ্ক দ্য বেস্ট টপিক অফ কনভারসেশন দেয়। তামিম ভাই আপনার ছবি আছে উইথ খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ অ্যান্ড এভরি পলিটিশিয়ান। ট্রাম্প ট্রাম্প। Oh yes, we have to show the meme. না, সো এখানে কাহিনী কি? এটা কাহিনী হলো, এটা খুব মজার কাহিনী। এটা জিনিসটা হলো সত্য, কথাগুলো তো সত্য, একটা মিথ্যা না। ছবি তো আমার আছে, শেখ হাসিনার সাথেও আমার প্রাইম মিনিস্টার ছিলেন যখন, ওনার সময় ছবি আছে। খালেদা জিয়া উনি যখন আমার বিয়েতে আসছেন, ওনার সাথেও ছবি আছে। আরও অনেক ছবি আছে যেগুলো আমি ভয়ে পোস্ট করতে পারছি না, ঠিক আছে? Does that make you a দালাল? না আমি দালাল, জিনিসটা হ্যাঁ। আর আমার প্রশ্ন হলো, আমার সাইডে আমার বন্ধুই বসে আছে, তোর সাথে কি ছবি নেই রে? হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ, বা তোর ছাড়া আরো অনেক মানুষের সাথে ছবি নেই, অনেক প্লেয়ারের সাথে ছবি নেই, তাহলে আমারটাই কেন দেখে? ঠিক না? আর আমার অ্যাকচুয়ালি এটা একটা সময়, এখন এটা আমার কাছে হাসির জিনিস হয়ে যায়। জিনিসটা কি ভাই, ভেরি সিম্পল, যে আমরা ক্রিকেটার। আমি ক্রিকেট এখন ছেড়ে দিছি, আই ক্যান গো টু এনি, ইফ আই ওয়ান্ট টু ডু পলিটিক্স আই ক্যান গো টু ডু, আই এম ইন্টাইটেল টু ডু পলিটিক্স, ঠিক আছে? তো আমি অনেকবার বলছি যে এই মুহূর্তে পর্যন্ত আমার পলিটিক্সের সাথে জড়ানোর কোনো ইচ্ছা নেই। ভবিষ্যতে কী হবে না হবে আই ডোন্ট নো। আমি পলিটিক্যাল দাওয়াতেও যাই, আমি সব জায়গায় যাই। But this is why ওই রাগটা আরো fuel হয়েছে, because you're being seen with BNP top leaders throughout the last few months. এই জন্য ওই রাগটা আসে না? বাট আমার কথাটা হলো, ইন লাস্ট 17 years, ওকে, when I was playing, কোন পলিটিক্যাল ইভেন্টে দেখছেন আমাকে? কোথাও না। বাট এখন আপনাকে দেখতেছে সব বিএনপি টপ লিডারদের আশেপাশে আপনি ঘুরতেছেন। আমি ক্রিকেট ছেড়ে দিছি, ঠিক না? এটা তো মানুষের একটা অনেক বড় কমপ্লেন, যে খেলার সময় কেন এমপি হলো, বা খেলার সময় কেন পলিটিক্সের সাথে মানুষ জড়াইলো, বলছে না? এটা নিয়ে তো মানুষের অনেক প্রবলেম। বাট খেলার সময় আমি কি করছি এটা আপনারা আমাকে দেখেন। খেলার সময় আমার এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে ছবি থাকবে, প্রধানমন্ত্রীকে উইশ করা হবে, এই ছবি আর এই উইশেসগুলো আপনি কই পাচ্ছেন? আমারই সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন আপনারা।
কারণ আমি ছবিগুলো ডিলিট করি নাই। যদি ডিলিট করতাম তাহলে এটা একটা সমস্যা হতো, তাহলে আমার নিয়তের মধ্যে খারাপ হইতো যে আগে দিছি এখন সুযোগ বুঝে ডিলিট করে দিচ্ছি। এই যে ছবিগুলো সারফেস করতেছে ওনারা কই পাচ্ছেন? আমার সোশ্যাল মিডিয়ার থেকেই পাচ্ছেন। আমি তো এগুলো এখনও চাইলে আপনি পাবেন। আমার কথা হলো আই মেট আ প্রাইম মিনিস্টার, আমার সাথে ছবি আছে, আমি ছবি দিছি। আমার বিয়েতে আই মেট ওই সময় উনি প্রাইম মিনিস্টার ছিলেন না, উনি এক্স প্রাইম মিনিস্টার ছিলেন। শি ওয়াজ কাইন্ড এনাফ টু কাম টু মাই ওয়েডিং। আই ক্লিকড পিকচার্স, ওটা আমার জন্য একটা মেমোরি হিসাবে থাকবে। ভবিষ্যতেও যদি এরকম কারোর সাথে সুযোগ হয় অবশ্যই আমি তার সাথে ছবি তুলবো। কে তুই তুলবি না? হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, আর খালি তোলা না তো, কত মানুষের সাথে সেলফিও আছে। কত কিছু আছে না। সো আমার কথা হলো যে এই আমি বললাম না, দিজ আর অল টার্গেটেড। আপনি আমাকে বলেন আমাদের টিমে, আমাদের বাংলাদেশ টিমে ওকেই জিজ্ঞেস করেন কার ছবি নাই, কার ছবি নাই। বাট But আপনাকে টার্গেট করছে। ওটা আমাকে টার্গেট করতেছে, এটা ইচ্ছাকৃতভাবে। বললাম না যে একজন ডিরেক্টর এই নিউজগুলা, এই ছবিগুলা ফরওয়ার্ড করতেছে বিভিন্ন মিডিয়া হাউসকে। আপনাকে শো শেষ করলে দেখাও দিব। সাকিব আল হাসানের হোম কামিং নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। তামিম সাকিব নিয়ে তো অনেক ড্রামা হয়, বাট আজকে তামিম ভাইকে আস করবো না, এটা নিয়ে আপনাকে আস করবো। আপনি কবে ফার্স্ট সাইন বা হিন্ট দেখছেন যে তামিম আর সাকিবের মধ্যে গ্যাঞ্জাম আছে? না, যেটা ও বললো যে গ্যাঞ্জাম, আমরা যেরকম ফ্রেন্ডস স্বাভাবিক সেরকম একটা গ্যাঞ্জাম যে কোনো সময় একটা ছোটোখাটো হতেই পারে, বাট যেভাবে ও আর সাকিবের নামে ছড়ানো হয়েছে, আমার মনে হয় যতটুকু না হয়েছে তার চাইতে ছড়ানো হয়েছে বেশি। তো এবং মানে দ্য টাইম ইট বিং ইটস রিয়েলি মানে অকওয়ার্ড, মানে একদম এত বড় একটা ইভেন্টের আগে এরকম। তো কে ছড়িয়েছে এবং কীভাবে ছড়ানো হলো এবং কতটুকু ইন্টেনশনাল ছিল এটা সবাই জানে এবং সব রিলিভেন্ট। বাট আমার কাছে মনে হয় যে যতটুকু না ছিল তার চাইতে এটা বেশি ছড়ানো হয়েছে। ডিড দ্যাট এবং- এফেক্ট প্লেয়ারদের পারফরমেন্স? না না, অবভিয়াসলি এটা তো এর আগে একটু আগে বললাম যে আপনাকে যে স্পেশালি তারা আমাদের গার্জিয়ান, তো ওইখানে যে ইনসিডেন্টগুলো হয় যেগুলো আমাদের দিক থেকে কখনোই আশা করা কাম্য না, তখন এরকম যখন হয় তখন স্বাভাবিক আমাদের যখন ওরকম বড় স্পেশালি একটা ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে আপনি যাবেন, ডেফিনেটলি যতই বলুক মানুষ যে মেন্টালি স্ট্রং, বাট এই জিনিসগুলো অবশ্যই ইফেক্ট করে এবং সেটা সবাই এটা রিয়েলাইজ করেছে এবং সেটা অ্যাডমিট করেছে। বাট ড্রেসিং রুমের মধ্যে দুইজন সিনিয়র প্লেয়ার, ওদের মধ্যে এক ধরনের ডিভিশন, এটা প্লেয়ারদের পারফরমেন্স এফেক্ট করেন এবং আপনার এটা নিয়ে কি না, আমার মন্তব্য? কাছে মনে হয় দেখেন, এটা যারা করিয়েছে তারা খুব মজা পাইছে, স্পেশালি যারা বিসিবিতে তখন কয়েকজন ছিলেন। বাট আমরা প্লেয়াররা যখন, যেটা তামিমা এগ্রি করবে, যে আমরা যখন একটা বাংলাদেশ একটা যখন দেশের পক্ষে মাঠে যাই বা ড্রেসিং রুমে থাকি বা যখন একদম খেলতে যাই, উই আর অল সেম এবং উই আর অল ফ্যামিলি মেম্বার্স। তো আই এম শিওর যে এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকবে না। মাঠে আসলে ভাইয়া মানে আই এম শিওর মুশফিকও দ্যাট ইজ বলেছে, অল পার্সোনাল লাইফ, তোমার সাথে মানে থাকতে পারবে, মাঠে But মাঠে উই আর it's- নট ইন্ডিভিজুয়ালস ভাই, উই আর রিপ্রেজেন্টিং আ রিপ্রেজেন্টিং ইওর কান্ট্রি। কান্ট্রি ভাই। এখানে কোনো দ্বন্দ্ব বা কথা কাটাকাটির কোনো বিষয় না। যেটা আমি বললাম না যে মুশফিকের সাথে আমার 2017-এ গন্ডগোল হলো বাথরুমে বসা নিয়ে, কিন্তু যে মুহূর্তে মাঠেও ব্যাটিং করতে আসছে তখন কি আমি মুখ ফিরে চলে গেছে না ও মুখ ফিরে চলে গেছে? ও এসে জিজ্ঞেস করছে দোস্ত কি অবস্থা, ক্রিকেট কি অবস্থা? আমি বলছি দোস্ত এমুক এমন বল করতেছে। দিস ইজ ওয়ার উই ক্যারি অন। ইভেন সাকিবের সাথেও আমার সাথে ওর যাই থাকুক, আমি বললাম না যা এতটুকু দেখানো হয়েছে হয়তো বা ছিল এতটুকু, ওরা তো Yeah. সারাদিন আমরা দেখতাম মাঠের মধ্যে, দিজ আর ফাইন। তো এগুলোই আর কি। তার এগেন সোশ্যাল মিডিয়া ইজ আনাদার বিগ ফ্যাক্টর এটাতে। এই যে কয়েকদিন আগে দেখলেন না আমাকে স্পোর্টস মিনিস্টার বানাই দিছে। মজার বিষয়, If you didn't go to the events, আচ্ছা, তাহলে হইতো আমি তো। তো একটা দল পছন্দ করতেই পারি, করতে পারি না? আমি তো একটা দল পছন্দ করতেই হ্যাঁ। পারি, তো আমাকে দলের কিছু লোকজনকে তো আমি পছন্দ করতেই পারি। হ্যাঁ, আমাকে যদি এখন আরেকটা অপোজিশন থেকে দাওয়াত দেয় আর আমি যদি না যাই, তাহলে আপনি আমাকে বলেন যে আপনি তো ওখানে গেলেন না। আমাকে দাওয়াত দেখ, and if I'm free, if I'm not doing anything in that day, I'll go. ঠিক আছে? আচ্ছা, এখন মজার করে যেটা বলতেছিলাম যে শুনে মজার কাহিনী শুনে, তো আমার বানাই দিছে 2 দিনের জন্য স্পোর্টস মিনিস্টার। ঠিক আছে? কে? আরে ফেসবুক। ও ঠিক আছে? আচ্ছা, আর আমি তো টেনশনে পড়ে গেছি। ভালো লোকজন, নিউজ একটা দেখছি, হ্যাঁ, হ্যাঁ, ভালো পরে ভালো তুই আবার লোকজন- পোস্ট দিলি। হ্যাঁ, ভালো লোকজন আমার মেসেজ পাঠাচ্ছে, কংগ্রাচুলেশনস। আর আমি সবাই বলতেছে ভাই ফেক নিউজ। ঠিক আছে? হ্যাঁ, এর আগেও ওই আমি একটা পলিটিক্যাল পার্টির কিছু ইভেন্টে গেছিলাম, এই দেখে
আমাকে বলে দিছে যে শিওর শট নমিনেশন পাচ্ছে, বাহ, ঠিক আছে। তো আমি তো তুই তো জানো আমি পলিটিক্স এইসবে নাই, তো আমি নমিনেশন চাইও না, পাবো কোন জায়গা থেকে। তো প্রথমে এটা নিয়ে মজা নিল যে নমিনেশন পাচ্ছে, পরে যখন নমিনেশন দেয় নাই তখন এটা নিয়ে মজা দেয়, পাই নাই এই নিয়ে মজা শুরু হলো, ঠিক আছে। এখন আমার মাথায় ওইটা যে কিরে ভাই, আমি তো স্পোর্টস মিনিস্টার কোন জায়গা থেকে, আমি কোন জায়গা থেকে, আমি যে ভাই আগে বলে দিই স্টেটাস দিয়ে, যেটা মিথ্যা কথা, নাহলে আবার পরে এটা নিয়ে মজা নিবে যদি না পাই। তো যাই হোক, আমি স্টেটাস দিয়ে দিলাম, আমি ওথ সেরেমনিতে আই ওয়াজ ইনভাইটেড, ঠিক আছে। তো ওথ সেরেমনিতে আমি গেলাম, আর ওখানে ওথ সেরেমনি হওয়ার পর সব কিছু শেষ হয়ে বিশ্বাস কর 7 থেকে 8 জন আমার কাছে এসে বলে, তামিম ব্যাপার না, এবার হয় নাই, নেক্সট টাইম হবে, ঠিক আছে। আমি বলি যে ভাই কি নেক্সট টাইম হবে, আমি তো কিছু চাই নাই ভাই, না আমি এই লাইনে আছি, আমাদের যোগ্য একজন স্পোর্টস মিনিস্টার আছে, and I'm sure he'll do a fantastic job. আজকের একদম শেষ প্রশ্ন হলো যে মুশফিক ভাই, হাউ ডু ইউ ওয়ান্ট টু বি রিমেম্বার্ড অ্যাজ এ ক্রিকেটার? A fighter who fights for his country. তামিম ভাই? An opener. Awesome. Thank you so much. আবারও আমাদের একটা সিগনেচার গিফট আছে, আই এম নট শিওর ডিজাইনগুলো কেমন হয়েছে আজকেটা, বাট না, আমারটা is fine. Thank you so much No, for what coming a on the fine, show. it's That nice. was another very, very special episode of Scandalous. Hopefully, Jar Dixon, you've enjoyed, you've had a good time. এবং I don't think বাংলাদেশ ক্রিকেট নিয়ে কখনো এত লম্বা, unfiltered না, একটা ওর চেয়ে interview বড় বা কথা হলো podcast. মুশফিক রাত 1:30 পর্যন্ত বসে আছে। I'm so sorry. Thank you so much. একমাত্র তুই আমার Thank you so much. Okay, until next time.